ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি, আবেগ, ইমোশন। আর যদি অন্যভাবে বলতে চান তাহলে নির্লজ্জতা, বেহায়াপনা, বেশরম হওয়া। আর ততক্ষণ পর্যন্ত নিজেকে ছোট হতে বাধ্য করা যতক্ষণ পর্যন্ত না ওই মানুষটাকে আপনি বোঝাতে পারছেন আপনি তাকে ঠিক কতটুকু ভালোবাসেন। ভালোবাসার অনুভূতিটা অন্যরকম। সবাই এই অনুভূতির সম্মুখীন হতে পারে না। আবার না সবাই এই আনন্দময় অনুভূতির সম্মুখীন হয়ে তার সাথে নিজের জীবনটাকে ভাবতে পারে কিংবা তাকে পেয়ে জীবনে খুশি হতে পারে। ভালোবাসা পাবার আনন্দটা ঠিক যেমন অনেক বেশি, কিন্তু তার থেকেও কঠিন বিষয়টা হচ্ছে ভালোবাসা হারানো যন্ত্রণাটা সহ্য করা। ভালোবাসার মানুষকে পেয়ে গেলে যেমন পৃথিবীর 7 রঙা রংধনুর আলো ছড়িয়ে থাকে জীবনে, তেমনই না পেলে জীবনে নেমে আসে কঠিন অন্ধকার আর এক যন্ত্রণা নামক অস্বস্তি। ঈশান ঠিকই তেমনই করে ভালোবেসেছিল, অনেক বেশি ভালোবেসেছিল নিজের থেকে 3 বছরের সিনিয়র একটা মেয়েকে। যে মেয়েটা ছিল একদম অপসরীর আর আদুরে দেখতে। মেয়েটাকে যে কেউ প্রথম দেখাতে ভালোবাসতে কিংবা প্রেমে পড়তে বাধ্য হবে। ঈশানও তেমন করেই মেয়েটার প্রেমে পড়েছিল, প্রথম দেখাতেই ভালোবেসেছিল সেই নতুন অনুভূতির রানীকে। যদিও মেয়েটার রাগ, অভিমান, জেদ মিলিয়ে ভালো লাগা কাজ করেছিল। আর পুরো একটা বছর মেয়েটার পিছনে পড়েছিল ঈশান। এই 1 বছরে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল তাকে, যেটার পরিণাম ছিল নিজের থেকেও বেশি আকাশ সমান। আপনি যাকে খুব বেশি ভালোবাসবেন আপনাকে সে বিনিময়ে অবহেলা আর অপমানটাই করবে। ঈশানের প্রতি ঠিক তেমন ব্যবহারটাই এসেছিল মেয়েটার দিক থেকে। মেয়েটা কেন ওকে ভালোবাসতে পারেনি ঈশান কখনো জানতে পারেনি। তবে ছেলেটা দেখতে, শুনতে কিংবা অন্য কোনো দিক থেকে আনফিট আর মেয়েটার জন্য পারফেক্ট না তেমনটা ছিল না। অন্য সব মেয়েরা ঈশানকে দেখেই প্রথম দেখাতেই ক্রাশ খেত। এই গল্পের হিরোরা যেমন হয় আর কি। বেশ হ্যান্ডসাম, কিউট একটা, আর স্মার্ট আর স্টাইলিশ ছিল। তবে ঈশানের হয়তো দোষ ছিল মেয়েটার থেকে জুনিয়র ছিল, এটাই। এই জন্যই হয়তো মেয়েটা ওকে কখনো ভালোবাসেনি। ঘটনার 6 মাস পরে আপু যখন বাসায় আসলো আর ঈশান দেখলো আপু তার বান্ধবীর সাথে কথা বলছে, ঈশান রুমে সামনে গিয়ে সেদিন যখন দেখে যে আপু তার বান্ধবীর সাথে কথা বলছে, আপুর বান্ধবীকে দেখার পর ঈশানের মনে হয়েছিল মেয়েটাকে খুব ভালো করেই চেনে, কারণ গত 6 মাস ধরে একেই ভালোবাসার কথা বলে যাচ্ছিল ছেলেটা। আপুর বান্ধবীর নাম ছিল মিথিলা। মিথিলা আপুকে দেখার পর ঈশানের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। বড় বোনের বান্ধবীকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে, এতদিন যাবৎ জ্বালিয়েছে, ভালোবাসি বলেছে। মিথিলার কথাগুলো এতদিন তেমনটাই ছিল। ঈশান যতবার ওকে ভালোবাসার কথা বলেছে মেয়েটা ততবার ওকে অপমান, অবহেলা, অপদস্থ আর ছোট করে এসেছে। আর সেটাই যেন ঈশানের জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল। ছেলেটা ভেবেছিল আপুর বান্ধবী জানার পর মেয়েটা প্রথমে বারণ করবে কিংবা পরবর্তীতে নিজের চেনা জানা হওয়ার শর্তে ওকে একটা সুযোগ দিবে, ভালোবাসবে। কিন্তু তার উল্টোটা হয়েছিল। মেয়েটারও বেশ রেগে গিয়েছিল, তারপর এক প্রকার ওর প্রতি রাগ আর জেদ দেখিয়েছিল আর বলেছিল যে আর কখনো যেন ওর পিছনে না পড়ে থাকে। সেদিন যখন মিথিলা আপু বাসা থেকে বেরিয়ে গেল তখন যাওয়ার সময় ঈশানের দিকে কেমন করে যেন তাকিয়েছিল। তারপর দুজনের কলেজে দেখা হতেই সেদিন ঈশানকে মেয়েটা ডেকে নিয়ে জিজ্ঞেস করেছিল, কিরে, এরপর কি তোর আমাকে ভালোবাসার মতো ইচ্ছে থাকবে? তুই তো দেখতেই পেলি আমি তোর বড় আপুর বান্ধবী। কাল তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তোর আপুর সাথে আমার ঠিক কেমন ফ্রেন্ডশিপ। বলতে পারিস সুইটি আমার বেস্ট ফ্রেন্ড। না, মানে আসলে তুমি কি বলতে চাইছো? যদি সেটা বুঝে বলতে তাহলে ভালো হতো, আমারও বুঝতে সুবিধা হতো। তুই কি এতটাই নাকা যে কিছুই বুঝতে পারিস না? আমি বলতে চাইছি আমি তোর থেকে সিনিয়র, আর ঠিক কতটা সিনিয়র সেটা তুই নিশ্চয়ই জানিস। হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি, কিন্তু এইসব বলে কি বোঝাতে চাইছো তুমি? বলতে চাইছি তোর আমার সম্পর্কটা হওয়াটা কখনোই সম্ভব না। আর তুই আমার থেকে খুবই জুনিয়র, তোকে আমি ছোট ভাইয়ের নজরেই দেখতে পারি, সেটা একরকম করাই যায়। তুই আমার সমবয়সী হলেও আমি সবটা মেনে নিতাম, কিন্তু সবই ঠিক, সবই পারফেক্ট, দেখতেও খারাপ না, টাকা পয়সার দিক থেকেও কম নয়, তোমাদের লেভেলেরই। সবাই বলে হ্যান্ডসাম, স্মার্ট, স্টাইলিশ, সব মিলিয়ে পারফেক্ট। তাহলে আমাকে ভালোবাসতে কেন পারছো না? তোকে আমি এত কৈফিয়ত দিতে বাধ্য নই। তোকে আমি বারণ করেছি তুই এরপর থেকে আর আমার পেছনে ঘুরবি না, কারণ কিছুদিনের মধ্যেই তোর আপু আবার কলেজে আসতে শুরু করবে।
আর সুইটি এখানে আসার পর তুই অন্তত আর যাই হোক আমার পিছনে পড়ে থাকবি না, কারণ এসব দেখলে তোর আপু নিজেই লজ্জা পাবে। তার ছোট ভাই তারই বেস্ট ফ্রেন্ডের পিছনে পড়ে আছে আর বকাটের মতো করে ডিস্টার্ব করছে। আপুকে কি আমি বলবো, নাকি ও নিজে থেকেই জানবে, কিংবা তুমি ওকে বলবে? মানে কি বলতে চাইছিস তুই? বলতে চাইছি, আমি তোমার বান্ধবীর জুনিয়র ভাই বলে যে প্রেম করতে পারবে না আর আমাকে ভালোবাসতে পারবে না, তেমন কিছু তো কোনো জায়গায় লেখা নেই। তুমি আমাকে ভালোবাসতে পারবে না, সেটা আমি তো তোমাকে জোর করছি না। তবে তুমি যদি চাও, আমি ফ্যামিলিগতভাবে তোমার বাসায় প্রপোজাল পাঠাতে পারি। এখন তুমি কি চাইছো বলো? তোর মাথায় কি কিছু নেই নাকি? এতটা নির্লজ্জ বেহায়া মানুষ কি করে হয় নিজের বড় বোনের বান্ধবীকে ভালোবাসতে পারে? এরকমটা আমি জীবনে প্রথম দেখছি। ছোট বোন হলেও সেটা মানিয়ে নেওয়া যেত। তুই তুই আমার ভাইয়ের বয়সী, তাই আমি তোর সাথে সিন ক্রিয়েট করতে চাইছি না। তাই সহজ কথায় আমি তোকে বলছি, তুই আমার লাইফ থেকে সরে যা, না হলে কিন্তু সেটা তোর জন্য খুব বেশি একটা ভালো হবে বলে রাখলাম। কি করবে? গায়ে হাত তুলবে, নাকি লোকজন দিয়ে মার খাওয়াবে? সবার সামনে গায়ে হাত তুলবে, অপমান করবে, নাকি অন্য কিছু বাকি আছে? সবই তো করেছো, এমনকি লোকজন দিয়ে মার খাওয়াতেও গিয়েছিলে। এখন তুমি চাইলে অন্তত সেটাও করে নিতে পারো। তারপরও তোমার প্রতি আমার ভালোবাসাটা একটুও কমবে না, সব সময়ের জন্য থেকেই যাবে। নির্লজ্জ বেহায়েরও তো একটা সীমানা আছে, তুই সেটাও পার করে ফেলেছিস। তোর এইসব কাজকর্মগুলো আমার মোটেও পছন্দ না। তোকে আমি পছন্দ করি না, করি না, করি না, জাস্ট আই হেট ইউ। পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তুমি যাকে সত্যিকারের ভালোবাসবে, তোমাকে সে কখনই ভালোবাসবে না। সবসময় নিজের মতো করে এড়িয়ে যাবে, অপমান, অপদস্থ আর কষ্টটাই দিয়ে যাবে। আর তোমাকে ভালোবাসার মতো কখনো সময় সুযোগটা তার কখনোই হবে না। সে তোমাকে ভালোবাসে তো দূরে থাক, সবসময়ই এরকম করে ছোট করবে। আজকে তুমি আমাকে এরকম করে অপমান, অবহেলা করছো, কিন্তু দিন শেষে দেখবে তোমার আমাকেই ভালোবাসতে হবে। এত বেশি ভালোবাসবে যে একটা সময় আমার মতো এই জুনিয়র ছেলের ভালোবাসাটাই তোমার খুব বেশি প্রয়োজন হবে। তখন চাইলেও আর আমি তোমার হব না, চুপ করে থাকবো। তুমি হাজার কান্নাকাটি করলে আমার এই মনের কোণেও আসতে পারবে না। একটা কথা কি জানো তো, ততদিন অবধি পুরুষ বেহায়া, যতদিন অবধি সে তোমাকে ভালোবাসে আর সেটা বোঝাতে ব্যর্থ হয়ে যায়। আর যেদিন সে বুঝে যাবে যে তোমার কাছে তার ভালোবাসাটা শুধু নির্লজ্জতা আর ব্যয়পনা ছাড়া কিছুই ভাবে না, আর আত্মসম্মান বোধটাও এতটা নিচে নামে যায়নি যতটা নিচে নামলে তার বেঁচে থাকার মতো ইচ্ছেটাই থাকে না, এর থেকে ছোট হওয়াটা মানুষ হিসাবে তার অন্তত উচিত নয়। তোকে আমি বলছি আমাকে ভালোবাসতে, আমার সামনে এসে ছোট হতে। তুই আমার থেকে দূরে সরে যা, আর কখনো আমার সামনে আসবি না। তোমাকে অনেক বেশি ভালোবাসি যে, তাই থাকতে পারি না তোমার সামনে না এসে। জীবনের প্রথমবার কোনো মেয়েকে দেখে আমার চোখ আটকে গেছে, তাকে ভালোবেসেছি, তাকে কাছ থেকে দেখেছি, তাই আর কারো দিকে তাকাতে ইচ্ছেই করে না। সব সময় তোমাকেই দেখতে ইচ্ছে করে। তুমি কি একটা সময়ও একটু আমাকে নিয়ে ভেবেছো? না কখনো আমাকে বোঝার চেষ্টা করেছো? কাল যদি আমি তোমার থেকে হারিয়ে যাই, তখন তোমার মনে হবে তুমি জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছো। মানুষ তো নির্ভুল নয়, তাই ভুল সে করতেই পারে। তাই বলছি, অন্তত আর যাই হোক এই ভুলটা করো না, যে ভুলটা করলে তুমি আমাকে হারাবে, কিংবা আমি তোমাকে হারাবো। আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাইছি না। আজকের পর থেকে আমি তোর মুখটাও দেখতে চাই না। এরপর থেকে তোর সাথে কোনো কথা বলতে হলে আমার হাত চলবে। মিথিলা সেদিন সেখান থেকে চলে যায়। ওই ঘটনার পর থেকে ঈশান হতবাক। ঈশান যতবার কলেজে মিথিলার সাথে কথা বলার চেষ্টা করেছে, মেয়েটা ততবারই সামনে থেকে চলে গেছে। ঈশানকে ওই দিনের পর থেকে সর্বোচ্চ পরিমাণে ইগনোর করেছে। অন্যদিকে ঈশান ভেবেছিল মেয়েটাকে জোর করে ভালোবাসার কথাটা বলার চেষ্টা করলে হয়তো দুজনের পরিচয় হবার পর থেকে মেয়েটা আর ওকে ইগনোর করবে না। কিন্তু তেমন কিছুই হয়নি, কারণ এক সপ্তাহ যাবৎ যখন মেয়েটা ওকে ইগনোর করতে আরম্ভ করলো, তখন ঈশান উপায় না পেয়ে মেয়েটার কাছে থেকে কথা বলার জন্য খুঁজতে আরম্ভ করলো। এদিকে ঈশানের এমন কাজকর্মের কারণে মিথিলাও ওর আপুর আশেপাশে থাকছিল। এরই মাঝে ঈশানের আপু কলেজে আসতে শুরু করেছিল, তাই যখনই মেয়েটার সাথে কথা বলতে চাইছিল, তখনই মেয়েটা নিজে থেকে দূরে সরে যাচ্ছিল। আর উপায় না পেয়ে ঈশানের আপুর আশেপাশে থেকেছে। মিথিলার সাথে কথা বলার জন্য ছেলেটাকে আরও কয়েকটা দিন দেরি করতে হলো।
10 দিনের মাথায় সেদিন সুযোগটা হলো ঈশানের মেয়েটার সাথে কথা বলার, কারণ আপু কোনো একটা বিষয় নিয়ে একটু লাইব্রেরিতে গিয়েছিল। তখনই মেয়েটা ক্লাসের দিকে যেতে নিলে ঈশান ওর পিছু করে। মিথিলা যখন একটা ফাঁকা ক্লাসের সামনে আসে তখনই ওর বান্ধবীগুলো একটু এগিয়ে যায়, আর ঈশানও সেই সুযোগে মেয়েটার হাত ধরে টেনে ওকে রুমে নিয়ে আসে। তারপর দরজাটা লাগিয়ে দিতেই মেয়েটা হকচকিয়ে যায়। ঈশানকে দেখে মিথিলা বেশ খানিকটা ভয় পেয়ে যায়, ভাবে ঈশান ওর সাথে বাজে কিছু করার জন্য জোর করে এখানে নিয়ে এসেছে। ঈশানকে দেখেই মিথিলা বেশ খানিকটা পিছিয়ে যায়, তারপর পেছাতে পেছাতে দেওয়ালের সাথে ঠেকে যায় আর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগে, তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আর কি করতে চাইছিস তুই? আমি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমাকে এখান থেকে যেতে দে। ওকে ওকে, ঠিক আছে, আমি দূরেই দাঁড়াচ্ছি, তুমি ভয় পেও না। আসলে তোমার সাথে একটু কথা বলার জন্যই জোর করে এখানে আনতে হয়েছে। আমি বুঝতে পারছি না যে তুমি আমাকে ইগনোর কেন করছো। আমি একটু একটু করে কষ্ট পাচ্ছি, খুব বেশি খারাপ লাগছে তোমার এমন কাজে। তুমি কি সেটা বুঝতে পারছো না? একটাবার অন্তত আমাকে একটু সুযোগ দাও। একটা কথা দিচ্ছি, এরপর অন্তত আর যেই হোক তোমাকে আর কখনো কথা বলার জন্য জোর করব না, কিন্তু তার জন্য আমাকে একটু সুযোগ দাও কথা বলার। একটাবার সুযোগ দাও, তোমাকে ভালোবাসার কথা দিচ্ছি, কখনো অভিযোগ করতে দেব না। প্লিজ তুমি বলো আমাকে কি করতে হবে, কি করলে তুমি বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি। তোর হাব ভাব আমার মোটেও ভালো ঠেকছে না। মানুষ কথা বলার জন্য মানুষকে এমন করে ডেকে আনে। ছেলেদের বর্তমান অবস্থা আর ইন্টেনশনটা আমার খুব ভালো করেই জানা আছে। তারা যে ওত পেতে থাকে সবসময় বাজেভাবে মেয়েদেরকে ছুঁয়ে দেওয়ার জন্য, সেটা আমি খুব ভালো করেই জানি। দিন শেষে তুইও তাদের মধ্যেই কেউ একজন, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুই আজকের পর থেকে আর কখনো আমার সামনে আসবি না, তাহলে কিন্তু আমি তোর আপুকে বলতে বাধ্য হব। দেখো, আমি ওরকম বাজে কিছু করার জন্য তোমাকে এখানে আনিনি। দেখো, তোমাকে ভালোবাসি, তাই বারবার এমন করে তোমাকে ডিস্টার্ব করছি। একটাবার কি আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার বর্তমান গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো ভালোবাসতে হবে না। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও, দূর থেকেই ভালোবাসবো আমি। যতদিন আমাদের বিয়েটা না হয় ততদিন অবধি আমি তোমার হাঁটা পর্যন্ত ধরে দেখবো না। আজকে ফার্স্ট আর আজকেই লাস্ট। আমি কি পাগল নাকি মাথা খারাপ যে তোকে আমি বিয়ে করতে যাব? তোকে আমি ভালোবাসি না, তোকে আমার পছন্দ না, জাস্ট আমি তোকে ঘৃণা করি। তোর মতো একটা অসহ্যকর ছেলেই হয় না। আর তুই কিনা বারবার আমার সামনে চলে আসিস। তোর সাথেও যদি এরকম কিছু হতো, তুই কি সেটা সহ্য করতে পারতি? আমাকে এমন করে কেউ ভালোবাসেনি। যদি বাসত আমি তাকে সত্যি অনেক সুযোগ দিয়ে দিতাম, সারা জীবনের জন্য সুযোগ দিতাম, বিয়ে করে নিতাম। কিন্তু তেমন কেউ আমার লাইফে কখনো আসেনি। যারা এসেছে তারা ফ্রড। তোকে দেখেও আমার ফ্রড বলে মনে হয়। আর তুই কখনো আমাকে ভালোবাসতে পারিস না। আজ বাদে কাল যখন দায়িত্বের বোঝা তোর কাঁধে পড়বে, তখন বুঝতে পারবি তোর সাথে আমার মানিয়ে নেওয়া সম্ভব না। তুই নিজে থেকে দূরে সরে যাবি। তাই আমি চাইছি না এই সম্পর্কে জড়াতে। আচ্ছা, তুমি কি অন্য কাউকে পছন্দ করো, ভালোবাসো কাউকে? তাহলে আমাকে বলো, আমিও দেখতে চাই সে মানুষটা ঠিক কত বড় লোক কিংবা কতটুকু হ্যান্ডসাম, সে তোমাকে আমার থেকে কতটা ভালোবাসতে পারবে, কতটুকু ভালো রাখতে পারবে। আমি একটাবার দেখতে চাই। তেমন কেউ থাকুক আর না থাকুক, কিন্তু আমি তোকে ভালোবাসতে চাই না আর না ভালোবাসবো। তুই দয়া করে আমার চোখের সামনে থেকে সরে যা, আর কখনো আমার সামনে আসবি না, তাহলে আমি তোর জন্য অনেক বেশি খারাপ হব। এই ঘটনার পর কয়েকটা দিন ঈশান আর মিথিলার সাথে দেখা করতে পারেনি, কারণ মিথিলার বাসা থেকে বেরোয়নি। ঈশান ওর আপুকে তার বান্ধবীর কথা জিজ্ঞেস করলে আপু বলল, ঘটনা কি তোর বলতো? কয়েকদিন যাবৎ দেখছি নিজেও কলেজে যাচ্ছিস না, আমার আশেপাশে ঘুরঘুর করছিস। কিছু কি বলতে চাচ্ছিস? না মানে আসলে আপু, তোমার বান্ধবীকে কয়েকদিন যাবত দেখছি না। তুমিও কেমন যেন মুখ ভার করে রেখেছো। আর কলেজে গেলে মনে হয় কেউ তোমাকে কিছু বলেছে। কোনো ঝামেলা হয়েছে কি, আমাকে বলো। না রে, তেমন কোনো ঝামেলা হয়নি। তবে আমার বান্ধবী কলেজে আসছে না, সেজন্য একা একা ভালো লাগে না, তাই মনটা খারাপ। এসব নিয়ে মন খারাপ করতে হয়? আজ বাদে কাল চলে আসবে, তাহলে মন খারাপ করার কি আছে? এবার মুড ঠিক করো। আর তোমাকে এরকম গোমরা মুখে আমার দেখতে ইচ্ছে করে না। মুড ঠিক করলে যদি সব ঠিক হয়ে যেত তাহলে সেটা আগেই করতাম। আসলে গত কয়েকদিন যাবৎ শুনছি পাত্রপক্ষ নাকি মিথিলাকে দেখতে আসবে, সেজন্য ওর আব্বু বাসা থেকে বের হতে বারণ করেছে।
মিথিলার আপু আর এক বন্ধু ছেলে বাইরে থাকে। আসলে তাদের সাথে কথাবার্তা মনে হয় আগে থেকেই বলা ছিল। এটা হয়তো মিথিলা জানতে পারেনি, তাই হঠাৎ করে কয়েকদিন আগে জানার পর মনটা অনেক খারাপ হয়ে গেছে। তারপর মিথিলার আব্বুর সাথে ওর একটু কথা কাটাকাটিও হয়। মেয়েটা নাকি কিছুই জানতো না। ওর আব্বু এমন কিছু কথা দিয়ে রেখেছে, এক প্রকার বিয়েটা ঠিক আসলে ওদের দেখাশোনা হবে, তারপর হয়তো বিয়ের দিন তারিখ ঠিক হবে। আপুর মুখে এরকম তারা কথা শোনার পর ঈশানের মনে হতে লাগলো ও এই দিনের জন্যই বোধহয় অপেক্ষা করছিল। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, ইচ্ছে করছিল চিৎকার করে কাঁদতে, যেন কেন মেয়েটা ওকে এরকম করে কষ্ট দিল। আর এরকম কিছু যদি থাকতো তাহলে কেন জানতে পারলো না। ঈশান আর সেখানে থাকতে পারলো না, চোখ জোড়া কেমন ছলছল করে উঠল। এরপর থেকে মিথিলা আপুর সাথে কতদিন কথা হবে না ঈশান জানে না, তাই ওর বাসার আশেপাশে যেতে লাগলো। যদি কখনো দেখা হয় তাহলে হয়তো শেষবার একটা কথাই জিজ্ঞেস করবে, এত ভালোবাসার পরও কি সেটা যথেষ্ট ছিল না ওকে ভালোবাসার জন্য। ঈশান এমন কিছুই ভাবতে লাগলো, কিন্তু মেয়েটার সাথে আর দেখা হলো না পুরো একটা সপ্তাহ যাবৎ। তারপর যখন আপুর থেকে খোঁজ খবর জানতে পারলো আজকে মিথিলাকে দেখতে এসেছিল, বলল পাত্রপক্ষ ওকে দেখে পছন্দ করেছে, কিন্তু ছেলের বিষয়টা অবধি ঈশানকে জানালো না। ঈশান আর এক মুহূর্ত দাঁড়ালো না, দৌড়ে সেখান থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। বাসার সামনে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। অনেকবার মেয়েটাকে কল করলো, মেসেজ করলো, তারপরও যখন মেয়েটা আসলো না তখন ঈশান উপায় না পেয়ে সন্ধ্যা অবধি মেয়েটার বাসার সামনে দাঁড়িয়েছিল। তারপর যখন মেয়েটার সাথে সন্ধ্যার মুখে মেয়েটার দেখা হলো তখন ঈশানের মনে হয়েছিল ওকে দেখতে খুবই বিধ্বস্ত লাগছে। কিছুক্ষণ ঈশান মেয়েটার দিকে তাকিয়ে থেকে তারপর মুখে হাত দিয়ে কান্না সংবরণ করার চেষ্টা করলো। ইচ্ছে তো করছিল মেয়েটাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে একটা বার ফুপিয়ে কাঁদতে, কিন্তু সেই অধিকারটা ওকে দেওয়া হয়নি। ঈশান আবারও চুপ করে থেকে মেয়েটার মুখোমুখি এসে দাঁড়ালো, তারপর বলতে লাগলো, তোমাকে এতটা ভালোবাসার পরও কি তোমার ভালোবাসা পাওয়ার জন্য যথেষ্ট ছিল না? এতটা ভালোবাসি বলেই এমন করে কষ্ট দিতে পারলে? আচ্ছা, এতগুলো দিন ধরে তোমার পেছনে পড়ে আছি, তোমার কখনো মনে হয়নি আমি নিজে থেকেও বেশি ভালোবাসি? তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে, পাত্রপক্ষ তোমাকে দেখতে আসে, সেটা কি তুমি আমাকে একটাবার জানাতে পারতে না? আমি কি চেষ্টা করতে পারতাম না আমার পরিবারকে নিয়ে এখানে আসতে? দেখ, আমি তোর সাথে এমন কিছু নিয়ে কথা বলতে চাইছি না। আমি এমনিতেই জানতাম না যে এই বিয়েটা আগে থাকতেই ঠিক করা ছিল। আব্বু হুটহাট করে এরকম একটা সিদ্ধান্ত নিল, তার জন্য নিজেরই খারাপ লাগছে। আমি ভাবতেও পারছি না যে যে ছেলেকে চিনি না জানি না, প্রথমবার দেখেছি, আজকে আমার তার সাথে হুট করে বিয়ে ঠিক করার জন্য আর আমাকে দেখতে আসলো। এসব কিছু জানার পর নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়েছে। এই মুহূর্তে তুই আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। একা থাকতে দিব এই জন্যই যে তোমার ছেলেকে পছন্দ হয়েছে, তুমি ওকে বিয়ে করে নিতে চাইছো? সত্যি করে বলো তো, তোমার মনে কি আমার ভালোবাসাটা সামান্য পরিমাণে এই 6টা মাসে দাগ কাটতে পারেনি? আমি এতগুলো দিনেও তোমাকে বোঝাতে পারিনি আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি? একটাবার কি অন্তত আমাকে একটা সুযোগ দেওয়া যেত না? দেখ, আমি তোর সাথে জোরপূর্বক কোনো কথা বলতে চাইছি না। এখানে কোনো কম্পিটিশন চলছে না যে তোকে আমি সুযোগ দেব। তুই এখান থেকে চলে যা, আমি তোকে লাস্টবারের মতো বলছি। মিথিলার কথাগুলো ঈশান শেষ করতে দিল না। ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে তারপর হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলতে লাগলো, ভালোবাসি পাগলি, থাকতে পারবো না তোমাকে যারা, সত্যি খুব বেশি কষ্ট হবে। একটাবার বিশ্বাস করে দেখো। আচ্ছা চলো আমরা পালিয়ে যাই, অন্য কোথাও গিয়ে নতুন করে শুরু করি। দেখো সবাই আমাদের মেনে নেবে, আমরা না হয় খুব তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নিব। ও চলে আসলে আমাদেরকে আর কেউ অস্বীকার করতে পারবে না। ওর মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের মেনে নেবে। যখন দেখবে আমরা ভালো আছি তখন আর কেউ আমাদের আলাদা করার চেষ্টা করবে না। তোকে মাথা খারাপ হয়ে গেছে? কিসব আজগুবি কথা বলছিস? আমি তোকে ভালোবাসি না, তাহলে তোর সাথে পালিয়ে যাওয়ার কথা আসবে কেন? দেখ, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই এখান থেকে চলে যা। আমি তোর সাথে কোনো প্রকারের সিন ক্রিয়েট করতে চাইছি না। আব্বু আম্মু বাসাতে আছে, যদি ওরা জানতে পারে এরকম কিছু হয়েছে তাহলে অনেক বেশি কষ্ট পাবে। ওরা আমাকে অনেক বেশি বিশ্বাস করে, ওরা ছোটোবেলা থেকে আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক, আমি মানতে পারিনি যে আমার বিয়েটা এমন করে ঠিক হয়েছিল, কিন্তু দিন শেষে আমি ওদের কথাটা রাখতে চাই।
আমার না কাউকে পছন্দ আছে আর না কাউকে আমি ভালোবাসি, তবে যার সাথে আমার বিয়েটা ঠিক হয়েছে তার সাথে আমি বিয়েটা করে নেব। তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি আমাকে ভালোবাসো নি? কখনো আমার জন্য তোমার একটুও মায়া হয়নি? মিথিলা হাতটা ছাড়িয়ে নিল। ঈশান আবারও জোর করে ওর হাতটা হাতের মুঠোয় নিতে মিথিলা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে দিল। তারপর ওকে একটা ধাক্কা মারলো আর বলতে আরম্ভ করলো, তোর লজ্জা করে না একটা সিনিয়র মেয়ের সাথে এরকম বিহেভ করতে? আজ বাদে কাল আমার বিয়ে হয়ে যাবে, তুই এখন আমার বাসার সামনে এসে এরকম সিনক্রেট করছিস? আমি তোকে বারবার ওয়ার্নিং দিয়েছি, তারপরেও তুই শুনছিস না। তুই কি বোঝাইতে চাইছিস? নাকি বুঝতেই চাইছিস না? তুই আমার থেকে বয়সে জুনিয়র, আর সিনিয়র একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যার সাথে আমি ভালো থাকবো। পরিবার এমনটাই চেয়েছে। আর কখনো তুই আমার সামনে আসবি না। যদি আসিস, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। সত্যি উল্টাপাল্টা কিছু হয়ে যাবে আমার। দেখো, এই 6টা মাসে তোমাকে ছাড়া থাকার কথা কখনো কল্পনাও করিনি। বিশ্বাস করে দেখো, আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। অনেক বেশি ভালোবাসি যে তোমায়। পাগলামি করতে করতে নিজেকে নির্লজ্জতার শেষ পর্যায়ে নামিয়ে ফেলেছি। তারপরে তোমাকে বলছি তোমাকে ভালোবাসি। এই কয়েকটা দিন তোমাকে না দেখতে পেয়ে কতটা কষ্ট হয়েছে সেটা শুধু আমি জানি। আমি ভেতর থেকে শান্তি পাচ্ছিলাম না, যন্ত্রণা হচ্ছে বুকের ভেতর। তোমাকে দেখার জন্য ভেতরটা চলে পড়ে যাচ্ছিল। যদি তোমাকে দেখতে পাই তাহলে নিঃশ্বাসটাও নিতে কষ্ট হবে। মরে যাব আমি, সত্যি মরে যাব। বিশ্বাস করো, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তো মরে জানা, তোকে আমি ঘৃণা করি, তুই বুঝতে পারছিস না? এত কিছুর পরেও তুই বারবার বলছিস মরে যাবি। মরে গিয়ে আমাকে শান্তিতে থাকতে দে অন্তত। আর যাই হোক, তোর মুখটা আমাকে আর দেখতে হয় না। মিথিলার রাগের মাথায় কথাগুলো বললেও ঈশানের বুকটা যেন তীরের ফলার মতো গিয়ে বুকে বিঁধল। বারবার মনে হতে লাগলো যে মিথিলা শেষ পর্যন্ত এরকম একটা কথা ওকে বলতে পারলো, তাহলে কি সত্যি ওকে এতটাই ঘৃণা করে যে ওকে কখনো ভালোবাসা যেত না? মিথিলাকে নিয়ে ঈশান হাজারটা স্বপ্ন দেখেছিল আর সাজিয়েছিল ভালোবাসার অন্য রকম এক রাজ্য, যেখানে শুধু মিথিলাই ছিল ওর রাজকন্যা। আর আজকে সেই মেয়ে এসে এরকম কথা বলছে ওকে মরে যেতে। ঈশান কিছুক্ষণ ধরে ফ্যাল করে মিথিলার দিকে তাকিয়ে রইল। মিথিলা যা ইচ্ছে তাই ওকে বলে গেল আর শেষবার ওয়ার্নিং দিয়ে গেল। যাবার সময় ঈশানের টলমল চোখ জোড়া দেখে সেখানে আর দাঁড়ালো না মেয়েটা, দৌড়ে সেখান থেকেই চলে গেল। ঈশান বাসায় আসলো। বাসায় আসার পর আপুর এরকম অবস্থা দেখতে ওকে বিষয়টা জিজ্ঞেস করলে তখন ঈশান চুপচাপ নিজের ঘরে চলে আসলো। আপু পিছন পিছন আসলো। বারবার ভাইকে বিষয়টা জিজ্ঞেস করলে তখন ভাই আবেগের বশে কান্না করে দিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ভাইকে এরকমভাবে কান্না করতে দেখে সুইটি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটা সময় ঈশান শান্ত হতেই বেডে শুয়ে পড়ল। ভাই আজ খুব বেশি কষ্ট পাচ্ছে কোনো কারণে। সুইটি বুঝতে পেরে এসে ওর পাশে বসতেই ঈশান আপুর কোলের মধ্যে মাথা রাখলো। তারপর বারবার বিষয়টা জিজ্ঞেস করলে ঈশান ভাবলো অন্তত আজকে সবটা আপুকে বলে দেওয়া উচিত। আজ বাদে কাল মিথিলার বিয়ে হয়ে যাবে আর হয়তো কখনো দেখা হবে না। ভালো কাউকে পেয়ে হয়তো ওকে ভুলেই গেছে। বিষয়টা ভেবে ঈশান শুরু থেকে শেষ অবধি সব বলল। সবটা শোনার পর সুইটি চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আর আজকে একটু আগে কী কথা হয়েছে দুজনে সেটা শোনার পর সুইটির খুবই খারাপ লাগলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, ভাই, ভাগ্যের ওপর কারো হাত থাকে না, তাই আর ও তোর থেকে সিনিয়র তো ও ঠিকই বলেছে, তোর সাথে ওর কোনো সম্পর্কটাই রাখা সম্ভব না। ভাই, আমরা অন্য মেয়ে খুঁজে দেবো তোর জন্য। তুই যদি বিয়ে করতে চাস তাহলে আব্বু আম্মুকে আমি রাজি করাবো। অন্য কোথাও অন্য ভালো কোনো মেয়ে দেখে তোকে। আচ্ছা, তুমি অন্য কোথাও মেয়ে খুঁজে দেবে, কিন্তু তাকে আমি ওর মতো করে ভালোবাসতে পারবো আপু? সেই গ্যারান্টি দিতে পারবে? কখনো বলতে পারবে যে এই মেয়েটার জন্য আমার ঠিক যতটুকু পাগলামি আসবে ঠিক ততটুকু পাগলামি তোমার বান্ধবীর বেলাতে করেছিলাম? এরকম করে তুমি বলতে পারবে? বলতে পারবে না। তাহলে কেন বলছো আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নেব? ভালোবাসার মানুষকে ছেড়ে মানুষ অন্য কাউকে বিয়ে করে নিতে পারে আপু? আমি ভালো থাকতে পারবো না আপু। আমার খুব বেশি কষ্ট হবে। আমি কিছুতেই মেনে নিতে পারবো না।
দেখ ভাই, পাগলামি করিস না। পাগলামি করলে সব সমস্যার সমাধান হয় না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব মিথিলার সাথে কথা বলার, কিন্তু ও তো তোকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে না হয় একটা ব্যবস্থা করা যেত। আর এখন ওর বিয়েটা এক প্রকার ঠিক হয়ে গেছে, আর যে বিয়েটা প্রায় ঠিক হওয়ার পথে, সে বিয়েটা কি করে আমরা ভাঙাতে পারবো বল? ঈশান আর কোনো কথা শুনতে চাইল না, উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি দিল। নিজেকে শান্ত করতে পারছে না কিছুতেই। চোখের পানি আড়াল করার ইচ্ছেটা বড্ড বেশি করছে আজকে, কারণ সবাই যে দেখে ফেলবে। আশেপাশের মানুষগুলোকে দেখে হয়তো হাসবে। যাকে ভালোবাসে তাকে বোঝাতেই পারল না। কথাগুলো ভেবেই ঈশান শাওয়ারের নিচে দাঁড়িয়ে পড়ল। শাওয়ারটা ছেড়ে দিয়ে 1 ঘন্টা যাবৎ ভিজেছে। এত ভিজলে জ্বর আসবে। সুইটি আপু অনেক ডাকাডাকির পরে ঈশান বেরিয়েছে। অন্যদিকে মিথিলা রুমে এসে আর পায়চারি করছিল আর ভাবছিল কিছু ভালো লাগছে না। ঈশানকে এমন করে বলাটা বোধহয় ঠিক হয়নি। ওই বা কী করবে? ছেলেটা বারবার নির্লজ্জ বেহায়ের মতো ওর সামনে চলে আসে। কথাগুলো ভেবে নিজেই বলতে লাগলো। আমি বা কী করব? আমি ওকে যতবার বলি আমার থেকে দূরে সরে যেতে, ও ততবারই আমার সামনে চলে আসে। ওকে আমি বোঝাতেই পারি না যে আমি ওকে ভালোবাসি না। আমার জায়গায় ও থাকলে ঠিক একই কাজ করতো। কিন্তু তুই ঈশানের জায়গায় থাকলে ছেলেটা কখনই পারতো না তোকে এমন করে কষ্ট দিতে। আর ওকে যতটা কষ্ট তুই দিয়েছিলি, ঠিক ততটা কষ্ট তুই পেলে এতদিন বেঁচে থাকতি বল? 1000বার সুইসাইড করে ফেলতি। ছেলেটা আজকে কতটা আবেগের বসে তোকে এমন করে ভালোবাসার কথাটা বাসার সামনে এসে বলেছে, তুই বুঝতে পারছিস? এত ভালোবাসার পরও যাকে চিনতে পারলি না, যার ভালোবাসাটা বুঝতে পারলি না, তাকে তোর হারাতে হবে দেখিস। আর তুই তার ভালোবাসাটা হারিয়ে কখনো ভালো থাকতে পারবি না, আর না কখনো ভালোভাবে বাঁচতে পারবি। নতুন কাউকে বিয়ে করে নিয়ে তার সাথে নতুন করে সংসার করবি, কিন্তু ভালোবাসাটা তার জন্য আর জন্ম নেবে না, কারণ আবেগটা তোর অনেক আগে থেকে ঈশানকে দিয়েছিস। আর সেই আবেগের থেকেই তুই নিজেকে আড়াল করে নিতে চাইছিস, নিজের জেদ আর রাগটাকে ধরে রাখতে চাইছিস। ভালোবাসাটা যে মানুষের কাছে সবচেয়ে বড়, তুই সেটা বুঝতে চাইছিস না। তুই আজ বাদে কালকে বুঝবি, যখন ঈশান তোর সামনে থাকবে না, তোকে ভালোবাসার কথাটা আর কখনো বলবে না। ঈশান তোকে বলেছিল না, মানুষ ততক্ষণ পর্যন্ত নির্লজ্জ বেহায়া। আজকে আমিও বলছি, একটা পুরুষ ততক্ষণ অবধি নির্লজ্জ বেহায়া যতক্ষণ পর্যন্ত তার ভালোবাসার মানুষটাকে বোঝাতে না পারবে। আর যেদিন নিজেই বুঝতে পারবে তার ভালোবাসার মানুষের কাছে তার ভালোবাসাটা ধুলোর সমান, সেদিন সে নিজেকেই বুঝিয়ে নেবে। আর তারপর যদি তার সামনে তুই কান্না করেও মরে যাস, সে অন্তত আর যাই হোক তোর দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ না করুক তোর সাথে যেন তেমন কিছু না হয় মিথিলা। কে তুমি? আমার সাথে এরকম করে কথা বলছো কেন তুমি? এরকম করে বলতে পারো না। আমি ওকে ভালোবাসি না। বললাম তো, ওকে আমি ভালোবাসি না, ওকে আমি ভালোবাসতে চাই না। ভালোবাসিস কিনা সেটা তুই জানিস, আর ভালোবাসতে চাস না সেটা তোর জেদের কথা। তবে আমি তোর বিবেক আমার দিক থেকে একটাবার ভেবে দেখতো, তুই কি আদৌ ওকে ভালোবাসিস কিনা, কিংবা ওকে নিয়ে কখনো ভেবেছিস কিনা। আচ্ছা, তোর থেকে বয়সে সিনিয়র একটা ছেলে যদি তোকে বারবার ভালোবাসার কথাটা বলে যেত, তুই কি তাকে ফিরিয়ে দিতে পারতি, নাকি তাকে এড়িয়ে যেতে পারতি? কখনোই পারতি না, কারণ তোর নিজের মুখের কথাই। তোর জন্য দুজনের মাঝে সিনিয়র জুনিয়রের বেড়াজাল সৃষ্টি হয়েছে, আর তুই ওকে দূরে সরিয়ে রেখেছিস। তাই ভালোবাসিস কিনা কিংবা ভালোবাসতে পারবি কিনা সেটা কখনো কল্পনাও করে দেখিসনি। তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুই ওকে ভালোবাসিস সেটা আজ বাদে কাল ঠিকই বুঝতে পারবি। একটা কথা জানিস তো, পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টের আর কঠিন কিন্তু খুব সহজ স্বীকারোক্তি, পৃথিবীতে সব পেয়ে গেলেও তাকে আর কোনো দিন পাওয়া হবে না। এই বিষয়টা তুই তখনই বুঝতে পারবি যখন ছেলেটার তোর লাইফে থাকবে না। ও তোর চোখের সামনে দিয়ে ঘুরঘুর করলেও তুই আর ওকে কখনো নিজের করে পাবি না। এই যন্ত্রণাটা পৃথিবীর কতগুলো মানুষকে আজ কুড়ে কুড়ে আর তিলে তিলে শেষ করে দিচ্ছে, তুই একটাবার ভাবিসনি? খোঁজ নিয়ে দেখতে পারিস, আমাদের আশেপাশে এরকম অনেকেই আছে। জিজ্ঞেস করে দেখ তাদের কাছে গিয়ে যে ঠিক কতটা যন্ত্রণা নিয়ে তারা বেঁচে আছে।
মিথিলা ফুপিয়ে কেঁদে উঠল আর বারবার নিজের বিবেককে বলতে লাগলো কেন এসব কথা বলছে আর কেনই বা ওকে এমন করে সব কিছু মনে করিয়ে দিচ্ছে। এসব কিছু ভুলে যেতে চাই, সব কিছু এড়িয়ে যেতে চাই। কয়েক ঘন্টা পরের ঘটনা। রাতে আর মিথিলা খাওয়া দাওয়া করলো না। আম্মু এসে অনেকক্ষণ ডাকলেও বলল খেতে ইচ্ছে করছে না, তাই ঘুমিয়ে পড়ল। কয়েকটা দিন যাবৎ ঈশানের সাথে দেখা হয়নি, তাই হয়তো এরকম লাগছে। মিথিলার বারবার মনে হচ্ছিল খুব খারাপ কিছু একটা হবে, মনটা খুব ডাকছিল। এরকমটা হওয়াটাই স্বাভাবিক। সামনে বিয়েটা হয়ে যাবে, এসব কথা শোনার পর কেই বা নিজেকে ঠিক রাখতে পারবে? ও যদি কাউকে ভালোবাসতো, তার বিয়ে হয়ে গেলে কি নিজেকে ঠিক রাখতে পারতো? কথাগুলো ভেবেই চোখ জোড়া মেলে তাকিয়ে দেখলো মিথিলা। রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে। চারপাশ থেকে গাড়িগুলো খুব জোরে সোরে টেনে বেরিয়ে যাচ্ছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে এরকম কিছু দেখে আঁতকে উঠল মিথিলা। মনে হচ্ছিল এই বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বারবার যখন ঈশানকে সরে যাওয়ার কথা বলল, ছেলেটা শুধু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মিথিলা বারবার সরতে বলার পরও যখন উল্টো ছেলেটা নিজে থেকে বলতে আরম্ভ করলো, খুব বেশি ভালোবাসি জান পাখি। আজকের পর হয়তো তোমার সাথে আমার আর দেখা হবে না, তাই শেষবারের মতো প্রাণ ভরে দেখে নিচ্ছি। আমি চলে যাওয়ার পর আর কখনো খেদো না। তোমাকে এই কান্না ভেজা চোখ জোড়া আমি কখনো দেখাতে চাই না, সেটা তুমি খুব ভালো করে জানো। তুমি জানো আমি তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি, তারপরও তুমি আমাকে ভালোবাসতে পারলে না। সামান্য ভালোবাসার প্রতিদান হিসাবে একটু ভালোবাসা দিতে পারলে না। জীবনের সবচেয়ে বড় কষ্টের আর খারাপ লাগার বিষয়টা আমার কাছে এটাই ছিল যে তুমি আমাকে কখনো ভালোবাসোনি। আমি জীবনের সব কিছুই পেলাম, শুধু শুধু তোমার ভালোবাসাটাই পেলাম না। আমার ভাগ্য দেখো, তোমাকে বললাম তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, খুব বেশি পৃথিবীতে একা হয়ে পড়বো। তোমাকে জড়িয়ে রেখে বাঁচতে চেয়েছিলাম, আর তোমাকে এত ভালোবাসার পরও তোমার কাছে মনে হলো আমার ভালোবাসাটা তুচ্ছ। তাই বারবার করে বললেও আমি যেন মরে যাই। তোমাকে ছাড়া যখন বাঁচতেই পারবো না, কথাটা বলেছিলাম, তুমি বলেছিলে যেন আমি মরে তোমাকে মুক্তি দিয়ে দিই। আমি আজকে তোমাকে ঠিক তেমন করে মুক্তি দিয়ে যাব। বেঁচে না থাকলে আর কখনো তোমার সামনেও আসা হবে না, আর এই ভালোবাসি কথাটা বলাও হবে না। তবে আর যাই হোক, যার লাইফে যাচ্ছ তাকে নিয়ে খুব বেশি ভালো থেকো। আমার কথাটা যেন ভুলেও মনে না পড়ে তোমার। যদি মনে পড়ে যায় তাহলে ভাববে যে একটা আপদ বিদে হয়েছে। তুমি আমার থেকে পালানোর রাস্তা খুঁজছিলে, আর আমি সেই রাস্তাটা সহজ করে দিলাম। এরপর কোনো দিন কিংবা কোনো মুহূর্তে তোমার আমার কথা যেন মনে না পড়ে, তাহলে তুমি আমাকে মনে করে কষ্ট পাবে। যার সময় একটু হাসি মুখে আমাকে বিদায় দেবে না? ঈশান কথাটা ভুলে একগাল হাসলো, আর সাথে সাথে সব কিছু স্তব্ধ। পাশ থেকে একটা ট্রাক এসে খুব জোরে সোরে একটা ধাক্কা দিল ছেলেটাকে। মুহূর্তের মধ্যেই এলোমেলো অগোছালো হয়ে গেল অনুভূতিরা। দলা পাকিয়ে আসলো সব স্মৃতি, আবেগ, অনুভূতি আর মুহূর্তগুলো। এই মুহূর্তে মনে হয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন আর বাজে পরিস্থিতির মুখে মিথিলা পড়েছে। মনে হচ্ছে এর মধ্যে থেকে বের হওয়ার কিংবা পরিত্রাণ পাওয়ার কি বিষয় হতে পারে। একটা জুনিয়র ছেলে ওকে নিজে থেকেও বেশি ভালোবাসলো, আর তার ভালোবাসার মূল্যায়নটা তো করতেই পারলো না, উল্টো এমন করে তাকে ছোট করলো, যার জন্য সে আজকে মৃত্যু পথযাত্রী। জানে না এই অ্যাক্সিডেন্টের পর ছেলেটা বাঁচবে কিনা। তবে ধাক্কা লাগার কয়েক সেকেন্ড পরে সব কিছু স্তব্ধ হয়ে গেছিল। এলোমেলো আর অগোছালো জনতা সেদিকেই তাকিয়ে রইল। ঈশানের দেহটা মাটিতে ছিটকে গিয়ে পড়ল। তখন মিথিলার হুঁশ ফিরল। চিৎকার দিয়ে উঠল মেয়েটা। এতক্ষণ অবধি স্বপ্ন দেখছিল, মাঝরাতে এরকম দুঃস্বপ্ন দেখে বুকের ভিতরটা জোরে সোরে ওঠানামা করছে। মনে হচ্ছে আর একটু হলেই জানটা বেরিয়ে যাবে। কথাগুলো ভেবেই তাড়াহুড়ো করে আশেপাশে পানি খুঁজতে লাগলো। তারপর টেবিলের উপর থাকা গ্লাসটা নিয়ে পানিটা ঢকঢক করে খেয়ে নিল। চোখ ভরে কান্না চলে আসছে। এটা কি দেখলো? একটু আগে ছেলেটাকে মরার কথা বলেছিল, তাহলে কি নিজেকে সত্যিই শেষ করে দিবে? আর কিছু ভাবতে পারছে না। এরই মাঝে রাতে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছিল মিথিলা। দুদিন পরের ঘটনা। মিথিলা বাসা থেকেও কোথাও যাচ্ছে না, আর ঘুম থেকেও ঠিক সময় উঠছে না। আম্মু থেকে জানতে পারলো যে মেয়ে বিয়েতে রাজি নয়। দুদিন বাদেই সেদিন সন্ধ্যায় মিথিলাকে জোর করে খাবার খাওয়ানোর জন্য আম্মু ওকে নিজে নিয়ে আসলো।
দেখলো আব্বু সবে মাত্র বাসায় এসেছে। মেয়েটা এসে আব্বুর পাশে বসে নাস্তা করলো। এরই মাঝখানে আব্বু যেটা বলল সেটা শোনার জন্য মিথিলা মোটেও প্রস্তুত ছিল না, কারণ আব্বুর কথাগুলো এরকম ছিল। মামনি, তোমাকে কয়েকদিন যাবৎ দেখছি মন খারাপ করে আছো, আর রুম থেকেও বেরোচ্ছ না। তোমার আম্মু বলল যে খাওয়া দাওয়াটা ঠিক মতো করছো না। আমি বুঝতে পেরেছি তোমার ওই ছেলেকে পছন্দ না, আর তুমি যে বিয়েটা এই মুহূর্তে করতে চাইছো না সেটাও আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। ছেলে মেয়ের যদি কোনো কিছু পছন্দ না হয়, যদি কোনো কিছু ভালো না লাগে, সেটা নিয়ে অন্তত আব্বু আম্মুকে বলতে হয়, কিন্তু তুমি সেটাও বলনি। আজকে যদি জোর করে তোমার বিয়েটা আমি ওই ছেলের সাথে দিই, আর তুমি সেখানে গিয়ে সুখে থাকতে না পারো, তাহলে তার জন্য দায়ী থাকবো আমি। নাম যশ প্রতিপত্তি টাকা পয়সা থাকার পরও যদি মেয়ে সুখী না হয়, তাহলে সেই টাকা পয়সাগুলো দিয়ে কি হবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়েটা হবে না। এই বিয়েটা হবে না শুনেই মিথিলা চোখ বড় বড় করে আব্বুর দিকে তাকালো। আশ্চর্য ঘটনা, ভদ্রলোক এই তো জোর করছিল পাত্রপক্ষের সামনে বসার জন্য, এখন আবার বলছে বিয়ে হবে না। এরই মাঝখানে আম্মু এসে পাশে বসলো, তারপর মেয়েটার মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, আমাদের মেয়েটা যে বড্ড চাপা স্বভাবের, কোনো কিছু বলতেও পারে না। আমি ওকে দেখে বুঝতে পেরেছিলাম, দেখো এখন কতটা প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে। এর জন্যই বলেছিলাম ওর মতামতটা জানা উচিত। তোমাদের এই সকলের চিন্তা ভাবনাকে ধরে রেখে অন্তত ছেলে মেয়েদের জীবনটা নষ্ট করা উচিত নয়। এবার তুমি খুশি তো মামনি? আমার মনে হচ্ছে তুমি এই কথাটা শোনার অপেক্ষায় ছিলে, তারপরও তোমার মুখে আমি খুশির ঝলক দেখতে পাচ্ছি না। যাই হোক, যদি কাউকে পছন্দ থাকে সেটা তুমি আমাদের বলতে পারো, আমরা তাদের সাথে কথা বলবো। আর যদি তেমন কিছু না থাকে, আরও কিছুদিন পর বিয়ে করার প্ল্যান থাকে, সেটাও বলতে পারো। অন্তত তাতেও আমরা বিয়ের কথাটা বলবো না। তারপরও আমার মামনিটা ভালো থাকুক। মিথিলা আর এক মুহূর্তও দেরি করেনি, তাড়াহুড়ো করে এসে আব্বুকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। ভদ্রলোক বুঝতে পারছে যে মেয়েটা অন্তত আর যাই হোক এ বিষয়ে এ বিয়েতে খুশি হতো না। মেয়েটা কান্না করতে দেখে আব্বু ওর মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ যাবৎ হাত বুলিয়ে তারপর একটা সময় সান্ত্বনা দিয়ে বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, এত কান্নাকাটি করতে হবে না। তবে তুমি এটুকু শিওর থাকতে পারো বিয়েটা হচ্ছে না, কারণ যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম ও অনেক আগে থেকেই অন্য কাউকে পছন্দ করে। সেই জন্য ওর আব্বু আজকে আমার সাথে যোগাযোগ করলো, আর আমিও ওর আব্বুর সাথে এইসব বিষয়ে কথা বলতে চাইছিলাম। তখনই ওরা জানালো ওদের ছেলে অন্য কাউকে পছন্দ করে। অনেক 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 ধন্যবাদ আব্বু। এই বিয়েটা হলে আমি কখনোই ভালো থাকতে পারতাম না। তাকে চিনি না জানি না, তার সাথে কি করে ভালো থাকতাম বলো? আমার জীবনের সবচেয়ে বেশি খুশি আজকে। আব্বু, তোমাকে কখনো বলা হয়নি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সবচেয়ে ভালো বাবা তুমি। ভদ্রলোকের মাথায় হাত বুলিয়ে দিলেন, মাথায় চুমু খেলেন। মেয়ে এত খুশি দেখে উনি বুঝতে পারলেন এই বিয়েটা হলে কত বড় একটা ভুল হতো। মিথিলা আব্বু আম্মুর সাথে কথা বলা শেষ করে তাড়াহুড়ো করে রুমে আসলো। ভাবলো ওর বিয়েটা ঠিক হচ্ছে না, সেটা অন্তত একটাবার ওর বেস্ট ফ্রেন্ড সুইটিকে জানানো উচিত। গত কয়েকদিনে ওর সাথে কোনো যোগাযোগ হয়নি, আর মেয়েটা ওকে কখনো কল করে ডিস্টার্ব করেনি। আচ্ছা, তাহলে কি ঈশানের থেকে বিষয়টা সুইটি জানতে পারলো? বিষয়টা নিয়ে ভাবতে লাগলো মিথিলা। ভাবনার মাঝে কয়েকবার কল করলো, কিন্তু বারবার কলটা কেটে যাচ্ছে। কল কেটে যাচ্ছে দেখে মিথিলা অনেকবার মেসেজ করলো, অনলাইনে পর্যন্ত কল করলো, কিন্তু মেয়েটা কল রিসিভ করলো না। শেষে ফোনটা অফ করে দিল। বুঝতে পারলো যে রাগ করেছে। কতবার চেষ্টা করলো মেয়েটা, তারপরও যোগাযোগ করা সম্ভব হলো না। মনে হলো পরদিন কলেজে গিয়ে অন্তত ওকে একটা সরি বলে দেওয়া উচিত। এত বড় একটা কাণ্ড ঘটলো আর ওকে কিছু জানানো হয়নি। আসলে মিথিলা ভেবেছিল জোর করে হলেও অন্তত বিয়েটা হয়ে যাবে, তাই মনটা খারাপ ছিল। কাকে কি বলবে ভেবেই পাচ্ছিল না, তাই কারোর সাথে কথাই বলেনি। আব্বু আম্মুর সাথে পর্যন্ত কথা বলা বন্ধ করে দিয়েছিল। তাতে আব্বু আম্মু বুঝতে পেরেছিল মেয়েটা বিয়েটা করতে চায় না। মিথিলা ওদের বাসার ল্যান্ডলাইনেও কল করলো, কিন্তু কেউ কল রিসিভ করলো না। পরদিন মিথিলা খুব হাস্যজ্জ্বল চেহারা আর ফুরফুরে মেজাজ নিয়ে কলেজে আসলো।
কলেজে এসে সুইটিকে কোথাও পেল না মিথিলা। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও যখন মেয়েটা আসলো না, তখন ওদের আরেক বান্ধবীকে মিথিলা বলতে লাগলো, হ্যাঁ রে নীলা, কি হয়েছে বলতো? সুইটিকে গতকালকের থেকে কল করে যাচ্ছি, কোথাও পেলাম না। অনলাইন অফলাইন কোথাও ওর হদিস নেই। তার উপরে এতগুলো দিন ধরে ওর সাথে দেখা হয় না। আর আজকে কলেজে আসলাম, ভাবলাম ওর সাথে দেখা হয়ে যাবে। ওর সাথে যে এতদিন কথা বলিনি, যোগাযোগ রাখিনি, সেটার জন্য বোধহয় রাগ করে আছে। তাই সরি বলে দেবো। মিথিলার এরকম ধারা কথাতে ওর বান্ধবীরা কেমন ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। এমন কিছু হয়তো ওরা আশা করেনি। মেয়েগুলো ওর দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। তারপর একটা সময় বলতে লাগলো, তোরা এমন করে তাকিয়ে না থাকে বল না কোথায় আছে সুইটি। ওর সাথে তোদের কোনো যোগাযোগ হয়েছে নিশ্চয়ই। আমাকে বল না, গ্রুপ কলে কি কথা বলেছে তোদের সাথে কাল? হ্যাঁ রে, তুই কিছু জানিস না মিথিলা? কি জানবো মানে? আমি আবার কি জানবো সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু আমরা তো ভেবেছিলাম সুইটি তোর বেস্ট ফ্রেন্ড, তাই সবার আগে তোকেই জানাবে। আর তোরই তো জানার কথা বিষয়টা। জানবো মানে? কি হয়েছে বলতো? তোরা এরকম করে তাকিয়ে আছিস কেন? তোদের কথা শুনে আমি কিন্তু আমার ভালো ঠেকছে না। কি হয়েছে বল না। গত 2 দিন আগেই সুইটির ভাইয়ের খুব বাজেভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তুই জানিস না? ছেলেটার অবস্থা নাকি খুবই ক্রিটিক্যাল। বাঁচবে কিনা মরবে সেটাও নাকি ডক্টর বলেনি। ঈশানের অ্যাক্সিডেন্টের কথাটা শোনার সাথে সাথেই মিথিলার মুখটা কালো হয়ে গেল। মেয়েটা চুপচাপ সেখানেই দাঁড়িয়ে রইল। ওর চোখে পানি টলমল করে উঠল। তারপর আবারও পরক্ষণে মনে হতে লাগলো যে ওরা মজা করছে। কথাগুলো ভেবেই মিথিলা আবারও কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তোরা মজা করছিস তাই না? তোরা এমন একটা বিষয় নিয়ে মজা করতে পারিস? তোর সাথে আমাদের মজা করে লাভ কি বলতো? তাছাড়া যেটা সত্যি সত্যি হয়েছে সেটাই বললাম। মানুষের অ্যাক্সিডেন্ট আর মৃত্যুর এরকম একটা বিষয় নিয়ে মানুষ কি কখনো মজা করতে পারে? দেখ, অন্য কেউ করতে পারলেও আমার দ্বারা এসব সম্ভব না। অবশ্য কথাটা যখন শুনেছিলাম তখন খুব বেশি খারাপ লেগেছিল। কতই বা বয়স হবে ছেলেটার? এই 24 কি 25। এই বয়সেই এমন করে আব্বু আম্মুর আগেই চলে যাবে। বিষয়টা ভাবতেই খুবই খারাপ লাগছে। তোরা আমাকে আগে কেন জানাসনি? তোরা আগে কেন বলিসনি ওর সাথে এরকম কিছু হয়েছে? একটা বার তো আমাকে জানানো উচিত ছিল তোদের। তুই তো ব্যস্ত, মহা ব্যস্ত। তার উপর বিয়ের বিষয়টা নিয়ে অনেক তোড়জোড়ের উপর আছিস। তোকে দেখতে এসেছিল নাকি শুনলাম সুইটির থেকে। আর তারপর এরকম কিছু হলো। সেদিন ও কলেজে এসেছিল, আমাদের সাথে কথা বলছিল। তখন এরকম কিছু হয়েছে। তারপর আবার যাবার সময় ফিরে এসে বলে গেল তোকে যেন কিছু না জানাই। কারণ জিজ্ঞেস করলে বলল পরে বলবে। তাই তোকে আর কিছু বলা হয়নি। আর তোর সাথে আমাদের যোগাযোগও হয়নি, তাই বলার সুযোগও হয়নি। মিথিলা কিছু বলতে পারছে না। কান্নাটা দলা পাকিয়ে আসছে। আবেগ, অনুভূতি, ইমোশনগুলো আজকে পাথনহারা হয়ে যেতে চাইছে। ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে কোথাও। এই কষ্টের শেষ কোথায়, সমাপ্তি কোথায় কে জানে। কেন জানি বুকের ভিতর খুব বেশি যন্ত্রণা হচ্ছে। পুরোটাই খালি খালি লাগছে। কেন এত খারাপ লাগছে আজ? কেন এত যন্ত্রণা, এত কষ্ট হচ্ছে? ওর বিয়েটা ঠিক হয়নি তো, তাহলে এত খারাপ কেন লাগছে? বিষয়টা নিয়ে যখনই ভাবলো মিথিলা, তখনই কান্নাগুলো ভিতর থেকে দলা পাকিয়ে আসলো। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। এমন কিছু শোনার পর আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। এবার সোনিয়া নামের বান্ধবী বলতে লাগলো, কী রে, আশ্চর্য ব্যাপার, তুই কাঁদছিস কেন? সুইটি তো ঠিক আছে, ওর ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই বলে তুই কাঁদছিস কেন? মিথিলা কান্না করতে করতে সেখানেই বসে পড়ল। তারপর ওদের সবটা বলল। সব শোনার পর ওরা কিছুক্ষণ অবাক চোখে মিথিলার দিকে তাকিয়ে রইল। ওরা ভাবতেও পারেনি যে মিথিলা এরকম কিছু বলবে, আর এরকম কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। মিথিলা ভাবেও নি ওর বেস্ট ফ্রেন্ডের ছোটো ভাইকে এত ভালোবাসবে। কথাগুলো শোনার পর খুব বেশি আফসোস হতে লাগলো। মিথিলা নিজেই যে সেদিন বারবার ছেলেটাকে বলেছিল মরতে পারিস না, মরে গেলে অন্তত তোর এই বিরক্তিকর চেহারাটা আমাকে দেখতে হয় না। এই কথাটা বারবার কানে বাজতে লাগলো আজকে মিথিলার।
মিথিলা কান্না করতে করতে অনেকক্ষণ যাবৎ নিজেকে দোষারোপ করতে লাগলো। শেষে নীলা আর সোনিয়া বিষয়টা বুঝতে পেরে মিথিলাকে জোর করে বাসায় নিয়ে গেল। মেয়েকে এমন কান্না করতে দেখে মিথিলার আম্মু বিষয়টা জিজ্ঞেস করলে তখন বান্ধবীরা ওর আম্মুকে সবটা বলল। সব শোনার পর ভদ্রমহিলা চুপ করে রইল। মিথিলা এতটা চাপা স্বভাবের, যার জন্য নিজের ভালোবাসাটাই এমন করে লুকিয়ে গেল, সেটা ওরা একটাবার বুঝতেও পারেনি। আর কালকে যখন আব্বু জিজ্ঞেস করলো তখন একটাবারও মেয়েটা বলেও নি যে এরকম কাউকে ভালোবাসে কিংবা কাউকে পছন্দ আছে। মিথিলা এতক্ষণ অবধি বুঝতে পারেনি যতক্ষণ অবধি বিয়েটা ঠিক হয়নি। কিন্তু তারপর যখন বিয়েটা ঠিক হলো তখন মিথিলার মনে হচ্ছিল যে অনেক বড় একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। আজকে একটা দোটানা কাজ করছিল ভিতরে ভিতরে। তারপর বারবার মনে হতে লাগলো সেদিন ওই কথাগুলো বলে জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছিল। মিথিলার এখন তো মনে হচ্ছে যে এমন করে কেন বলতে গেল ছেলেটাকে, না হলে আজকে হয়তো ছেলেটা সুস্থ থাকতো আর জীবন মৃত্যুর মাঝখানে থাকতো না। এত বড় একটা কথা ওকে বলে কত বড় জীবনে ভুল করেছে আজকে মিথিলা সেটা বুঝতে পারলো। তাহলে কি এমন হয়েছিল যার জন্য এমন করে অ্যাক্সিডেন্ট হলো? ওর কাছেই আসছিল কি, নাকি খুব বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল ভেবে ওকে হারিয়ে ফেলবে, তাই এমন কিছু ভেবেই অনেক কান্নাকাটি করছিল মিথিলা, তাই হয়তো এরকম করে অ্যাক্সিডেন্ট করে ফেললো। শেষে মিথিলার আম্মু যখন ওকে বিষয়টা নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, মিথিলা ফুপিয়ে কেঁদে উঠল আর বারবার করে বলতে লাগলো, আমার জন্যই সব কিছু হয়েছে। আমি এরকম করে ওকে কষ্ট দিয়েছি। আমি বুঝতে পারিনি ওর ভালোবাসাটা আব্বু। জুনিয়র বলে সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করেছি। একটাবার ভালোবাসাটা বোঝার চেষ্টা করিনি। আমার জন্যই সব কি হয়েছে। আমি এর জন্য শাস্তির উপযুক্ত। তোমরা আমাকে শাস্তি দাও, তারপরে বলো কি করলে ও ফিরে আসবে। এখন আমার মনে হচ্ছে জীবনে সবচেয়ে বড় ভুলটা বোধহয় আমি করেই ফেললাম আম্মু। আমার জন্যই আজকে এরকম কিছু হয়েছে। দেখো, আমি ভাবতেও পারিনি যে এরকম করেও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গত 2 দিন আগে রাতে এরকম কিছু একটা আমি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সেই স্বপ্নটা যে সত্যি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। নিজের আবেগ অনুভূতি আর মন করা সব গল্প মিথিলা আম্মুর সামনে বলতে লাগলো। ছেলেটা ওর জন্য ঠিক কতটুকু পাগলামি করেছে, কতবার ওকে ভালোবাসি কথাটা বলেছে, কিভাবে ওকে ইমপ্রেস করার চেষ্টা করেছে, সবটাই বলল। সব শোনার পর আম্মুকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। মিথিলার মনে হতে লাগলো যে ওর বান্ধবীরা তো জানে যে ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে কোথায় গেছে, কি করেছে সেটা তো একটাবারও জানা উচিত। কথাগুলো ভেবেই মিথিলা তাড়াহুড়ো করে ওর 2 বান্ধবীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তো তোরা হয়তো জানিস ঈশান কোথায় আছে। আমাকে বল না কোন হসপিটালে আছে, আমি এক্ষুনি যাব। আমি তো বুঝতে পারিনি, বল। ওর থেকে আমি মাফ চেয়ে নেবো, দেখিস। আসলে গত 2 দিন যাবত ওর জ্ঞান ফিরেছিল না। ডক্টর বলেছে 72 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরে হয়তো ওকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই হয়তো ওর আব্বু আম্মু ওকে দেশের বাহিরে নিয়ে গেছে, আর 24 ঘন্টা পরেই হয়তো দেশের বাইরে চলে গিয়েছিল। সেজন্যই তুই সুইটির সাথে যোগাযোগ করতে পারতিস না। আর মেয়েটা হয়তো তোর উপর রেগে আছে, সেজন্য তোর কল রিসিভও করছে না। তোর বিয়ে সেই আনন্দের খবর দিবি ভেবেই ও রাগ করে আছে। আমি তো বুঝতে পারিনি, বল। যদি বুঝতে পারতাম তাহলে কি এরকম কাজ করতাম। আপু এমন জোর করলো যার জন্য ওর উপরে রাগ করে এরকম একটা কথা বলে ফেলেছিলাম। আর তারপরে এরকম কিছু হলো। সব আমার জন্য হয়েছে। আমি সব কিছুর জন্য দায়ী। তোরা আমাকে শাস্তি দে, তারপরে আমাকে বল আমাকে কি করতে হবে। আমি সেটাই করবো। তারপরে ওকে আমার কাছে নিয়ে যাও। আমাকে ওর কাছে নিয়ে যাও। আমি একটাবার দেখবো। আমি যদি ওর সাথে কথা বলি তাহলে ঈশান ঠিক আমার সাথে কথা বলবে। আমি জানি ও আমার উপরে রাগ করে এরকম করে কিছু করেছে, তাই না? আর কখনো ওকে কষ্ট দেবো না। ওকে আমি অনেক ভালোবাসি রে। আমি এই মুহূর্তে বুঝতে পারছি কেন ওকে এরকম করে কষ্ট দেব। 2 দিন পর মিথিলা আবারও কলেজে আসলো ঈশানের বন্ধুদের সাথে কথা বলার জন্য। ওদের সাথে দেখা হতেই ঈশানের বন্ধুরা মেয়েটাকে দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। মিথিলা ওদের রিকোয়েস্ট করতে লাগলো একটু বলার জন্য। তারপর যখন ওরা চুপ করেছিল তখন মিথিলা কান্না করে ফেললো ওদের সামনে। কান্না করে বিষয়টা বলতেই তখন ঈশানের একটা বন্ধু বলতে লাগলো, আর আপু আপনি কাঁদছেন কেন? দেখেন যেটা হয়েছে সেটাতে তো কারো হাত নেই। সেদিন ঈশান খুব বেপরোয়াভাবে বাইক চালাচ্ছিল, তখনই পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মেরে দেয়
এসব কিছুর জন্য নিজেকে দায়ী করে কী লাভ? আপনি যেটা বোঝার সেটা তখন বুঝতে পারেননি, এখন আর এসব বুঝতে পারলেই বা কী হবে বলেন? আপনি তো চেয়েছিলেন এরকম কিছু হোক। সেদিন নাকি নিজের মুখে বলেছিলেন ওকে মরে যেতে। এরকম একটা কথা কেউ কাউকে বলতে পারে আমি জানতাম না। আপনি ওকে এত বেশি অসহ্য মনে করতেন যার জন্য ওকে মরে যেতেও বলেছিলেন। সেদিন রাতে ছেলেটার সাথে কথা বলছিলাম, যখন এত কান্না করে কথাগুলো বলেছিল যার জন্য মনে হয়েছিল যে সাধ্য থাকলে আমরা ওকে সাহায্য করতাম। ও যদি আর কাউকে না হোক আমার বোনকে ভালোবাসতো, আমি জোর করে হলেও তার বিয়েটা ওর সাথেই দিতাম। কিন্তু কি করার আর বলেন, এমন একটা মানুষকে ভালোবাসলো যে না ওর ভালোবাসাটা কখনো বুঝতে পারবে আর না কখনো ওকে ভালোবাসবে। ভাইয়া আমি বুঝতে পেরেছি, এখন বুঝতে পেরেছি, আর বুঝতে পেরে অনেক অনেক দেরি হয়ে গেছে। ও সেদিন এরকমটাই বলেছিল যে আমি বুঝতে পারবো, কিন্তু অনেক দেরি হয়ে যাবে। সত্যি খুব দেরিও করে ফেললাম। ওর যদি কিছু হয়ে যায় তার জন্য একমাত্র দায়ী থাকবো আমি জীবনে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সব কিছুর জন্য আমি থাকবো, তাই না বলো? ঈশানের বন্ধুরা চুপ করে রইল। তারপর একটা সময়ে ক্লাসের বেল পড়তেই ওরা যখন চলে যেতে নিয়েছিল তখন মিথিলা বলতে আরম্ভ করলো। আচ্ছা ভাইয়া, তোমরা বলো ও কোথায় আছে? ওর সাথে কিভাবে আমি যোগাযোগ করব? ওর সাথে তো আমরাই যোগাযোগ করতে পারছি না, আর যোগাযোগ করার মতো সুযোগ নেই। ও এখন কোমায় আছে। গতকাল রাতেই ডাক্তার বলেছে জ্ঞান ফিরেছে, তবে কোমাতে আছে। তেমন কিছু বুঝতে পারছে না, তবে শুধু চোখ মেলে তাকিয়ে আছে। তবে কোমা থেকে কবে নাগাদ বেরোবে তাও ডক্টর কিছু জানাতে পারেনি। ঈশান এখন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে ভর্তি আছে। যদি এক বিন্দু পরিমাণ ওর প্রতি সহানুভূতি থাকে, যদি মায়া হয়ে থাকে কখনো, তাহলে ওর জন্য একটু মন ভরে দোয়া করবেন। যে কথাগুলো সেদিন বলেছেন তারপরেও এরকম কিছু হয়েছে, এখন দোয়াই পারে ওকে আবার সুস্থ স্বাভাবিক লাইফে ফিরিয়ে দিতে পারেন উপরওয়ালা। ইরফানের বন্ধুরা সেখান থেকে চলে গেল। মিথিলা কান্না করতে করতে সেখানেই কিছুক্ষণ বসে রইল। ক্লাসে যেতে আর ইচ্ছে করছে না, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না। সেদিনের পর থেকে রাতে ঘুমোতে পারছে না, না ঠিক মতো খেতে পারছে। বারবার মনে হচ্ছে ছেলেটা এখনও আশেপাশে আছে, এখনও যে কোনো সময় এসে ওকে আবারও ভালোবাসি কথাটা বলবে। ছেলেটার ভালোবাসাটা যে বড্ড বেশি নির্লজ্জ বেহায়া ছিল। ছেলেটা যতবার কাছে এসেছে ততবারই ওকে অপমান, অপদস্থ আর অবহেলা করেছে, কিন্তু আজকে এখন আর এই মুহূর্তে সেটা করতে পারছে না। তার মানে কি ছেলেটা ওর থেকে দূরে সরে গেল? কথাগুলো যতবার ভাবছে কান্নায় বুকটা ফেটে যাচ্ছে, আর ততবারই মনে হচ্ছে যে সেদিন এরকম একটা কথা না বললেও পারত। সেদিন ঈশান কতটা অসহায় হয়ে আকুতি মিনতি করেছিল ওকে একটাবার সুযোগ দেওয়ার জন্য, একটাবার ভালোবাসার জন্য। মিথিলা ওর প্রতি তখন সহায় হয়নি। ছেলেটা বেঁচে আছে, তবে মরার মতো। আর কখনো সুস্থ স্বাভাবিক লাইফে দেখা হবে কি না সেটা মিথিলা জানে না। তবে যদি কখনো দেখা হয় তাহলে ওর পা ধরে মাপ চাইবে, কারণ ওর জন্যই এত কিছু হয়ে গেল। মিথিলা যদি বলতো ওর পরিবারকে নিয়ে আসতে হবে কিংবা ওকে একটা সুযোগ দিত, তাহলে হয়তো ঈশান আর এত পাগলামি করতো না, আর সেদিন এমন বাজেভাবে বাইক চালাতো না। বারবার মিথিলার মনে হয়েছে ছেলেটা যদি আরেকবার ফিরে আসতো। মিথিলার আব্বু মেয়ের বিয়ে ভেঙে দিয়েছে, তারপরও মেয়েকে এমন করে মন খারাপ করে থাকতে দেখে ভদ্রলোকের বিষয়টা নিয়ে সন্দেহ হলো। বারবার বিষয়টা নিয়ে জিজ্ঞেস করতে মিথিলা আব্বুর সামনে খাবার টেবিলে বসেই ফুপিয়ে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে টেবিলে মাথা ঠেকালো। তখন আম্মু আবার ওর আব্বুকে বিষয়টা জানালো। সব কিছু জানার পর তখন ভদ্রলোক বলতে লাগলো, সুইটি মানে তোমার বেস্ট ফ্রেন্ড সুইটি? তার ভাইয়ের কথা বলছো তুমি? হ্যাঁ, আমি ওর কথাই বলছিলাম। তোমার মেয়ে এতদিন বুঝতে পারেনি, আর যখন বুঝতে পারলো তখন অনেক দেরি হয়ে গেছে। আসলে আমরা মানুষ, তাই যখন বোঝার থাকে তখন আমরা বুঝতে পারি না, কিন্তু যতক্ষণে বুঝতে পারি আর যেদিন বুঝতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মামুনি, কান্নাকাটি করো না, আল্লাহর কাছে দোয়া করো ছেলেটা যেন সুস্থ স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারে। ডক্টর নাকি বলে দিয়েছিল ওর জ্ঞানই ফিরবে না, আর যদি জ্ঞান না ফিরে তাহলে ওকে মৃত ঘোষণা করা হবে।
মিথিলা আর সেখানে থাকতে পারল না। খাবার টেবিল থেকে উঠে দৌড়ে রুমে চলে গেল। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। বালিশে মুখ গুজে দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। ঠিক 2 মাস পরের ঘটনা। মাঝে কেটে গেছে 2 মাস। এই 2 মাস অনেক কিছুই স্বাভাবিক হয়েছে, আবার অনেক কিছুই চেঞ্জ হয়েছে, আবার অনেক কিছুই আগের পরিস্থিতিতে ফিরে এসেছে। 2 মাস ঈশানকে মাউন্ট এলিজাবেথ হসপিটালে পড়ে থাকতে হয়েছে। এত টাকা পয়সা ধন দৌলত থাকা সত্ত্বেও বড়লোকের ছেলে হসপিটালের বেডে শুয়েছিলেন। এটাই বা কম কিসের যন্ত্রণার জন্য? ঈশানের আব্বু বলে দিয়েছিল, যা কিছু লাগে পৃথিবীর যে প্রান্তে যাওয়া লাগে সেই প্রান্তে যাবেন। তারপরও তিনি ছেলেকে সুস্থ দেখতে চান। এর মাঝখানে সুইটি কান্না করে বলে ভাইয়ের এরকম বেপরোয়াভাবে গাড়ি চালানোর আর এরকম কষ্টের কারণটা সবটাই বলেছিল। আম্মু সবটা শুনেই চুপ করেছিল। তবে আব্বু মেয়েকে ধমক দিয়ে বলেছিল, তুমি প্রথমেই এই কথাগুলো আমাকে বলনি কেন? আমাকে একটাবার তো প্রথমেই বলা যেত। এখন এরকম একটা পরিস্থিতি পর এসব বলে লাভ কি বলো? সেদিন সুইটি ফুপিয়ে কেঁদেছিল। বলেছিল ও আগে জানতো না, জানলে অনেক আগেই বলে দিত। যাই হোক, এখনও ঈশান হাঁটতে চলতে পারে না, তবে হুইল চেয়ারে করে কাউকে নিয়ে বের হতে হয়। সেদিনের দুর্ঘটনায় পাগুলো খুব বাজেভাবে ভেঙেছিল। একটা পা এমন ভেঙেছিল তাতে ডক্টর বলেছিল যে যদি খুব বেশি খারাপ অবস্থা হয় তাহলে পাটা কেটেও বাদ দিতে পারে। কিন্তু তেমন কিছু হয়নি। উপরওয়ালা যেন ওর উপর অনেক বেশি সদয় ছিল, তাই হয়তো সুস্থ স্বাভাবিক লাইফে ফিরতে পেরেছে। কারণ গত 1 সপ্তাহ আগে ছেলেটা কোমা থেকে বেরিয়েছে। আর আব্বু আম্মু অনেক বেশি খুশি হয়েছে ছেলেটার সুস্থতাতে। গতকালই অনেক বড় করে দোয়ার আয়োজন আর এতিমখানা মাদ্রাসাতে বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খুব মন ভরে দোয়া করেছিলেন মানুষগুলো। ঈশান যখন হসপিটালে ভর্তি ছিল, ওর বন্ধুরা থেকে শুরু করে ওর আশেপাশের আত্মীয় স্বজন অনেকেই দোয়া করেছে দুহাত তুলে, যেন অন্তত ছেলেটা স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারে। যাই হোক, যেন উপরওয়ালা ওকে একটা সুযোগ দেয় ভালো মতো বেঁচে থাকার। তাই হয়েছে। উপরওয়ালা সবার আর্জিটা শুনেছে, ছেলেটাকে আর একটা সুযোগ দিয়েছে। জ্ঞান ফেরার পর ছেলেটা অনেকক্ষণ যাবৎ কারোর সাথে কথা বলেনি। তারপর যখন আপুকে দেখে তখন সুইটি ওকে বলল এরকম কেন করেছে। তখন ঈশান আপুকে কাছে ডেকেছিল। আপু ওর কাছে যেতেই তখন ঈশান আপুর হাতের উপর একটা হাত রেখে কোনো রকম আশ্বস্ত করে বলেছিল, আপু, এরপর থেকে দেখবি তোদের সবার কথা শুনবো। তোরা যা বলবি, যখন বলবি, যেভাবে বলবি সবই শুনবো। আর কখনো কারো কথার অবাধ্য হব না, দেখিস। তারপরেও কান্না করিস না আপু। 1 সপ্তাহ আগে বাসায় এসেছে, তাই বাসা থেকে তেমন করে বেরোনো হয়নি। আজ সকালেই খাওয়া দাওয়ার পর ঈশান বলছিল যে একটু বাগানটায় ঘুরে দেখবে, তাই আপু ওকে নিয়ে বেরিয়েছিল। তারপর ঈশানের হুইল চেয়ারটা নিয়ে হাঁটছিল আর হাজারটা কথা বলছিল, আর বাগানে ওকে নিয়ে হাঁটছিল। তখন ঈশান চুপ করেছিল। আপু বারবার ওকে কথা বলার জন্য জোর করলে তখন ঈশান চুপচাপ করে বসে শুনছিল। তারপরই হঠাৎ করে মনে পড়ল ও নাকি কোমাতে ছিল, তাই জিজ্ঞেস করে ফেলল, আরে আপু, আমি কতদিন কোমাতে ছিলাম বলতো? এসব বাজে বাজে কথা বলতে হয় না ভাই। যতদিন থাকিস তোকে সেসব শুনতে হবে না। আর তোকে অনেক দিন পেরিয়ে গেছে। আর যাই হোক, এসব কথা বলতে হয় না। তুই জানিস না, এসব কথা আর কখনো বলবি না। যেটা হয়েছে সেটা ভুলে যা। আর আব্বু তো বলেছেই তুই সুস্থ হলে খুব সুন্দর একটা মেয়ের সাথে তোকে বিয়ে করাবে। আমিও তোদের কথা দিয়েছি, যার সাথে বিয়ে করাবি তাকে খুব নির্দ্বিধায় বিয়ে করে নেব। খুব ভালোবাসবো, দেখিস। খুব তাড়াতাড়ি একটা বেবি দিয়ে দেবো তাকে। তুইও ফুপি হবি আপু। বোন ওর কান টেনে দিল আর বলতে আরম্ভ করলো, খুব দুষ্টু হয়েছিস তাই না? তুই বসে শুয়ে যে পরিমাণে দুষ্টুমি করতে পারিস, তাতে আমার মনে হয় না যে অন্য কেউ তোর থেকে এত দুষ্টুমি করতে পারে সুস্থ থেকে। এরই মাঝে ঈশানের একটু কাশি পেল। ওকে কয়েকবার কাশি দিতেই এরই মাঝখানে আপু তাড়াহুড়ো করে বলতে লাগলো, তুই থাক, আর আমি তোর জন্য পানি নিয়ে আসছি। এখান থেকে কোথাও যাওয়ার চেষ্টা করবি না, আর নামাও কিন্তু চেষ্টা করবি না, তাহলে অনেক রাগ করবো ভাই। ঈশান সামনের দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। কতদিন বাদে যে আজ মুক্ত আলো বাতাসে বের হয়েছে জানে না। হয়তো উপরওয়ালার একটা সুযোগ দিয়েছে, সেই জন্যই আজকে বের হতে পারলো। না হলে যতদিনও ধারণা করেছিল ততদিন অবধি যদি কোমাতে ছিল, এর এতদিন আগে যদি মারা যেত, তাহলে হয়তো বা এতদিনই ওর কবরে ঘাস জন্মে যেত। কথাগুলো ভেবেই একটু তাচ্ছিল্য করে হাসলো।
এরই মাঝে কেউ একজন সামনে এসে দাঁড়াতেই ঈশান খানিকটা অবাক হলো, কারণ সামনে এসেই ওকে ডেকে ওঠানো আর বলতে আরম্ভ করলো। ঈশান। কারো চেনা পরিচিত সেই কণ্ঠস্বর শুনে ঈশান অবাক হলো। তারপর যখনই পাশ ফিরে দেখলো সে মিথিলা আপুর মতো কেউ একজন দাঁড়িয়ে আছে, তখন মনে হলো যে ভুল দেখছে। ঈশানের বিষয়টা মনে হতেই তখন ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়েটার একটু এগিয়ে এসে সামনে দাঁড়ালো, ছলো নয়নে ওর দিকে তাকিয়ে আছে মিথিলা। ঈশান বিষয়টা বুঝতে পারলো, সত্যিই মিথিলা এসেছে। তাই আপুকে কয়েকবার ডাকলো। কয়েকবার ডাকতেই আপু তাড়াহুড়ো করে এসে তারপর ওকে এমন করে থাকতে দেখে বলতে আরম্ভ করলো। কি হয়েছে ভাই, তুই এমন করে ডাকছিস কেন? না মানে আসলে আপু, তোর বান্ধবী এসেছে। সামনে থেকে এরকম কিছু শোনার পর এবার সুইটি আপু তাড়াহুড়ো করে সামনের দিকে তাকাতেই দেখলো মিথিলা 2 চোখ ভর্তি পানি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। এমন কিছু দেখে এবার সুইটি আপু বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে আরম্ভ করলো। তুই তুই এখানে কেন এসেছিস? নাকি দেখতে এসেছিস যে আমার ভাই মরে গেছে কিনা? আর আর কি চাই তোর আমাদের কাছে বল তো। সুইটির এমন কথা শুনে মিথিলা ফুপিয়ে কেঁদে উঠল। তারপর এসে ঈশানের পায়ের কাছে বসে পড়ল। ঈশান আপুকে চেয়ারটা সরিয়ে ফেলতে বললেই আপু ওর দিক থেকে সরিয়ে ফেললো আর বলতে আরম্ভ করলো। আপু, আমাকে একটু রুমে দিয়ে আসবে? আমার এখানে থাকতে ভালো লাগছে না। তারপর তোরা না হয় কথা বল। কোথাও যাবে না তুমি, আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি। আমি আমি ভুল করেছি ঈশান, আমি বুঝতে পারিনি তোমার ভালোবাসাটা। বিশ্বাস করো, আমি যেদিন থেকে বুঝতে পেরেছি একটু একটু করে কষ্ট পাচ্ছি। আমি বুঝে গেছি যে জীবনে কত বড় ভুল সেদিন করেছি তোমাকে ওইরকম করে ফিরিয়ে দিয়ে। আর কখনো এরকম হবে না। একটাবার আমাকে একটা সুযোগ দাও। দেখো দেখো, এরপর থেকে তোমার সব কথা শুনবো। তুমি একটা সুযোগ চেয়েছিলে না, এখন আমি তোমার কাছে সুযোগ চাই। প্লিজ ঈশান, প্লিজ। ঈশান কোনো কথা বলল না। আপু নিজের মতো করে মিথিলাকে বকাঝকা করলো। অনেকক্ষণ যাবৎ বকাঝকা করে তারপর একটা সময় ঈশানকে নিয়ে রুমের দিকে চলে গেলে এরই মাঝখানে মিথিলাও বাসার ভিতরে আসলো। তারপর এসে ঈশানের আম্মুকে বিষয়টা জানালো। অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করতে তখন আম্মু মাথায় হাত রেখে বলতে লাগলো। দেখো মামুনি, আমরা তোমাকে কোনো রকম দোষারোপ করছি না। যেটা হয়েছে আমার ছেলের কপালে লেখা ছিল, সেটা আর আমরা জানতাম না যে এরকম কিছু হচ্ছে। তাহলে আমরা অনেক আগেই আমাদের ছেলেকে বারণ করে দিতাম, কিন্তু ও অনেকটা জেদি, যেটা একবার বলে সেটাই করে ছাড়ে। এর জন্য তোমার পিছনে পড়েছিল। আন্টি, আমি জানি তোমরা আমার উপরে রাগ করে আছো। দেখো, আজকের পর থেকে আমি সব ভুল শুধরে নেব। তোমরা আমাকে শুধু একটা বার বলো কি করতে হবে, আমি সেটাই করব। তারপর অন্তত আর আমাকে এরকম করে কষ্ট দিও না। আমি থাকতে পারছি না ওকে ছেড়ে। আমি যখন থেকে জানতে পেরেছি ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন থেকে নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছে। নিজেকে খুব বেশি ছোট মনে হচ্ছে। আমি বুঝতে পেরেছি আমার জীবনের প্রকৃত ভালোবাসা ছিল ঈশান, কিন্তু আমি সেটা বুঝে উঠতে পারিনি। দেখো, আজকের পর থেকে আমি শুধু তোমার ছেলের সব কথাই ভাববো। আমি আব্বু আম্মুকে রাজি করাবো, ওরাও চলে আসবে এখানে। দেখো, আমার বিয়ের কথা বলতে কোনো দরকার নেই এসবের। তুই তোর মতো থাক, আমাদেরকে আমাদের মতো থাকতে দে। খুব তাড়াতাড়ি ভাই সুস্থ হলে আমরা খুব সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাবো। হোক সে গরিব ঘরে, কিন্তু তারপরও যেন তার মধ্যে কোনো অহংকার, তোর মতো অহংকার না থাকে। আর আমি ভুলে গেছি তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। আজকের পর তুই আর এই বাড়িতে আসবি না। সুইটির সাথে অনেকক্ষণ যাবৎ কথা বলার চেষ্টা করেও মিথিলা পারল না, কারণ সুইটি ওর সাথে কথা বলতে চাইলো না। শেষে মেয়েটা কান্না করতে করতে বাসায় গেল। এমন করে 7টা দিন ওদের বাসায় এসেছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। কেউ ওর সাথে তেমন করে কোনো কথাই বলেনি। শুধু ঈশানের আম্মু কথা বলেছে, আর ঈশান শুধু চুপ করে আছে আর ফ্যাল করে ওর দিকে তাকিয়ে থেকেছে। কারণ ছেলেটা ওর আব্বু আম্মুকে কথা দিয়েছে, আর যাই হোক কখনো কোনো মেয়ের কথা আর মুখ দিয়ে উচ্চারণও করবে না। আর আপু বলে দিয়েছে যে সুস্থ হওয়ার পর থেকে অফিসে যেতে হবে আর নিজেদের ব্যবসাটাই দেখবে। এরপর থেকে যেন আর কখনো এরকম পাগলামি না করে। আর ঈশানও সেটাতেই সায় দিয়েছে, বলেছে আর কখনো কোনো দিনও এরকম কোনো মেয়ের পিছনে ছুটে বেড়াবে না। ভুল করেছিল সেদিন ওরকম একটা মেয়ের পিছনে ছুটে, আর তাতেই হয়তো এত বড় শাস্তিটা ওকে পেতে হয়েছে। যাই হোক, এই ঘটনার 15 দিন পরে মিথিলা ওর আব্বু আম্মুকে নিয়ে ঈশানের পাশে আসলো।
ঈশান অবাক হলো মেয়েটার এরকম কর্মকাণ্ড দেখে। তারপর অনেকক্ষণ যাবৎ ধরে ওদের মাঝে কথাবার্তা হলো। শেষে মিথিলার আপু অনেক রিকোয়েস্ট করলো মিথিলার সাথে ঈশানের বিয়েটা ঠিক করার জন্য, কিন্তু ঈশান তাতে কোনো কথা বলেনি, শুধু চুপ করেছিল। ঈশান মিথিলার আব্বু আম্মুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তখন ঈশানকে বিষয়টা জিজ্ঞেস করা হলে তখন ছেলেটা আব্বুকে উদ্দেশ্য করে বলল, আমার কিছু বলার নেই আব্বু, তোমরা যেটা ঠিক করবে সেটাই হবে। আমি এই ব্যাপারে কিছু বলতে চাইছি না। কি বলতে চাইছি না মানে তোর জীবনের প্রশ্ন, তুই কিছু না বললে হয়, তুই যেটা বলবি সেটাই হবে। আব্বু আম্মু চেয়েছে তুই তোর সিদ্ধান্তটা জানিয়ে দে। যদি তুই বিয়েটা নাও করতে চাস তাহলে দেখবি আমরা অন্য কেউ তোকে জোর করবো না। মিথিলা কেঁদে ফেলল। তারপর ঈশানের পায়ের কাছে বসে মেয়েটা কেঁদে ফেলল। মিথিলা ওর একটা হাত দু হাতের মুঠোয় নিয়ে কিছুক্ষণ যাবৎ চুমু দিয়ে তারপর বলতে লাগলো, বেবি, আমার কথা শোনো। দেখো, আমি অন্যায় করেছি। আমাকে 2টা মাস কাটাতে হয়েছে তোমাকে ছাড়া। আমি এইটুকু শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে তোমাকে আমার হারাতে হয়নি, তুমি ফিরে এসেছো। রাগ করে আছো দেখে রাগটা আমি ঠিক ভাঙিয়ে নেব, কিন্তু রাগ করে থেকে বিয়েটাতে বারণ করে দিও না। আব্বু আব্বুকে আমিও অনেক বলে বলে রাজি করিয়েছি। এখন তুমি যদি এই বিয়েতে রাজি না হও, দেখো তাহলে আর আব্বুকে এখানে আনাতে সম্ভব হবে না। কেউ আমাদের বিয়েতে রাজি হবে না। দয়া করে অন্তত আর যাই হোক তুমি বিয়েতে বারণ করে দিও না। বিয়েতে বারণ করে দিলে পরবর্তীতে আবার তোমাকে হারিয়ে ফেলতে হবে ঈশান। আমি আমি বুঝতে দেরি করেছি, তার জন্য তুমি আমাকে শাস্তি দাও। বিয়ে করে দরকার হয় যত পারো শাস্তি দাও, তারপর এরকম চুপ করে দেখো না চান। দেখুন আপু, আমার কিছু বলার নেই। আব্বু আম্মু যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। ওরা যদি বিয়েতে বারণ করে দেয় তাহলে সেটাই, আর যদি বলে বিয়েটা হবে তাহলে সেটাই। আমার পক্ষে আর কোনো কিছু সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না। আর আমার মতো একটা পঙ্গু ছেলেকে আপনি কেনই বা বিয়ে করতে যাবেন? আর আপনাকে না কত বড় লোকের ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল? কত বড় লোকের ছেলের সাথে বিয়ে করে নিলে ভালো থাকতে চেয়েছিলেন, তাহলে কেনই বা আবার এখানে আসতে হচ্ছে আপনাকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দয়া করে আপনি অন্তত কোনো পাগলামি করবেন না। আপনার সামনে আমি অনেক কেঁদেছি, অনেকবার হাতে পায়ে ধরতেও গিয়েছি, কিন্তু আপনি একটাবার আমার কথা শোনার চেষ্টাও করেননি। অন্তত আর যেই হোক, আমি এসব বিষয় নিয়ে কোনো কথা বলতে চাইছি না। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, তবে আমার দিক থেকে কোনো সিদ্ধান্ত থাকবে না। আব্বু আম্মু যেটা চাইবে সেটাই হবে। ঈশানের আব্বু বুঝতে পারলো ছেলেটা রেগে আছে, তাই হয়তো এরকম কথা বলছে, কিন্তু দিন শেষে ও ঠিকই আবার আগের মতো হয়ে যাবে যখন মেয়েটার ভালোবাসাটা আবার সামনে থেকে দেখবে। আবার যখন মনে হবে না এখন আবার সব কিছু ঠিক আছে, আবার আগের মতো করে নেওয়া উচিত, তখনই ছেলেটা আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু ততদিন অবধি মেয়েটাকে কষ্ট করতে হবে, আর মিথিলাকে ওর সাথে সাথেই থাকতে হবে। ঈশানের আর মিথিলার বিয়েটা হলো 1 সপ্তাহ পরে। তবে ঈশান বিয়েটা করে নিলেও চুপ করেছিল। বিয়ের পর থেকে একটা কথাও মেয়েটার সাথে বলেনি। ঈশানও ভাবতে পারেনি এরকম একটা পরিস্থিতিতে মেয়েটাকে ওর বিয়ে করতে হবে কিংবা ওদের বিয়েটা হবে। তারপরে যখন বিয়েটা হয়েছিল ঈশান মনের দিক থেকে খুশি ছিল। ও কখনো কল্পনাও করেনি এত বড় বাজে পরিস্থিতির মুখ থেকে ফিরে এসে আবার সেই মেয়েটাকে বিয়ে করতে পারবে। বিয়েটা সাদামাটাভাবেই হয়েছিল। আব্বু আম্মু বলেছিল যদি পুরোপুরি সুস্থ হয়ে যায় ঈশান, তখন না হয় দুটো পরিবারের পক্ষ থেকে একটা রিসেপশনের অনুষ্ঠান করা হবে, আর সেটাই করা হয়েছিল। 2 মাসের মাথায় ঈশান পুরোপুরি সুস্থ হতেই তার 1 সপ্তাহ পরেই ওদের বিয়ের রিসেপশনের অনুষ্ঠান করা হয়। তারপর থেকেই ঈশান মেয়েটাকে আবারও আগের মতো করে ভালোবাসতে আরম্ভ করেছে, কিন্তু কখনো আর বলা হয়নি ওকে এতটা ভালোবাসে। এখন মিথিলা নিজে থেকেই ওর কাছে আসে, আর এই বিয়ের পর থেকে যতটুকু করা দরকার ততটুকু সেবা মিথিলা করেছে। মিথিলা নিজে থেকে ঈশানকে খাইয়েছে, গোসল করিয়েছে, তারপর ঘুম পাড়িয়েছে, ওর পাশে থেকেছে। মোট কথা যা যা করা প্রয়োজন ছিল স্ত্রী হিসেবে সবই করেছে। বাসায় আসার পর থেকে কয়েকটা দিন আপু এসব করলেও পরবর্তীতে যখন মিথিলার সাথে কথা আর বিয়েটা হয়ে যায় তখন মেয়েটা নিজে থেকেই এগুলো করতে আরম্ভ করে। মিথিলার মতো রাগী মেয়েকে স্বামী সেবা করতে দেখে ঈশান অনেকটা মুগ্ধ হয়েছিল। মেয়েটা আগে থেকে অনেকটা পাল্টে গেছে, কিন্তু কখনো বলা হয়নি ওকে আবার সেই আগের মতো ভালোবাসতে শুরু করেছে ঈশান। যাই হোক, আরও 15 দিন পরের ঘটনা। সেদিন মিথিলা আর ঈশান বাইক করে কোথাও একটা যাচ্ছিল।
এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও এরপরেও যে ছেলেটাকে বাইক চালাতে দিবে আব্বু আম্মু, সেটা ঈশান কখনো ভাবতে পারেনি। কারণ মিথিলা আব্বু আম্মুকে বলে কয়ে তারপর নতুন করে একটা বাইক কিনে দিয়েছিল আব্বুকে বলে। শ্বশুরের টাকায় বাইক চালাচ্ছে ঈশান, কথাটা ভাবতেই হাসি পাচ্ছে। ঈশান সুস্থ হবার পর থেকে মিথিলা নিজে থেকেই প্রতি রাতে এসে ওর বুকে মাথা রাখে ওকে চুমু খায়, ভালোবাসার কথা বলে। কিন্তু ঈশান তেমন করে রেসপন্স করে না, শুধু ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে রাখে। মিথিলার খুব ইচ্ছে হয় ঈশান যেন ওকে আদর করে ভালোবাসে। আজকে বাইরে বেরোনোর সময় মেকআপ পরেনি মিথিলা, আর ঈশানও মাস্ক পরেনি, তাই রাগারাগি করছিল মেয়েটা। তারপর মাঝ রাস্তায় আসলে ঈশানকে বারবার মেয়েরা তাকিয়ে থেকে দেখছিল। ছেলেটাকে অসম্ভব রকমের কিউট লাগছে আজকে। মিথিলা আসার সময় অনেকবার করে কাজল লাগিয়ে দিয়েছে ছেলেটাকে। তখন ঈশান বলেছে ও কি পাগলামি করছে। তারপর মেয়েটা ওকে জড়িয়ে ধরে বলেছিল যে এটা কোনো পাগলামি নয়, তবে ওর ভালোবাসা। ঈশান বাইক চালাচ্ছিল আর বারবার মেয়েটার দিকে দেখছিল। তখনই মিথিলাকে বাইকটা থামাতে বলল। ঈশান বাইকটা থামাতেই মিথিলা এবার ওর মুখটা ঘুরিয়ে নিয়ে তারপর ওর মুখে একটা মাস্ক পরিয়ে দিল। মিথিলার এরকম কর্মকাণ্ডে ঈশান একটু অবাক হলো। মেয়েটা বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, মেয়েদেরকে নিজের মুখ দেখাতে খুব বেশি ভালো লাগে না? আজকে একটাবার বাসায় চলো, তারপর দেখাচ্ছি তোমার হিরোকে। আরে বাবা, এরকম করে রাগ দেখাচ্ছ কেন? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? আমি জানতাম যে এরকম কিছু হবে এখানে আসলে। আর মাস্কটা পরো, আর ভুলেও যেন এরকম করে বেড়াতে না দেখি বলে রাখলাম। কিন্তু কেন? আর কি হয়েছে? আর পিচ্চি বরটাকে সবাই দেখে নিচ্ছে। এত কিউট একটা বরকে কেউ দেখবে না, শুধু আমি দেখবো। তুমিও যে মেকআপ পরনি সেটার জন্য যে তোমাকে ছেলেরা হা করে দেখছে, তার বেলায়? মিথিলা তাড়াহুড়ো করে ব্যাগ থেকে মেকআপটা বের করে পরে নিল। তারপর ঈশান ওকে টেনে এনে কাছে এনে দাঁড় করিয়ে কপালে একটা চুমু দিতেই মিথিলা ওকে শক্ত করে জড়িয়ে ধরল। এই বুকে মাথা রেখে শান্তি পায় মিথিলা। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।